5 year প্ল্যানের ক্ষেত্রে জোর দেওয়া হয়েছিল, যদিও বলেছিলাম যে উইদাউট প্রপার ইনফ্রাস্ট্রাকচার হেভি অ্যান্ড বেসিক ইন্ডাস্ট্রির ওপর সেকেন্ড 5 year প্ল্যানের সময় ফোকাস করায় দেখা গেছিল সেকেন্ড 5 year প্ল্যান কিন্তু ফেল করেছিল। নেক্সট যেটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ পিরিয়ড অফ অ্যানুয়াল প্ল্যান। আমরা অ্যানুয়াল প্ল্যান এখানে যেটা দেখছি 1960 থেকে 69 থার্ড 5 year প্ল্যান আর ফোর্থ 5 year প্ল্যান, এই দুটো 5 year প্ল্যানের যে মাঝখানের যে গ্যাপটা 1966 থেকে 1969 পর্যন্ত, যে গ্যাপটাকে আমরা অ্যাকচুয়ালি বলছি প্ল্যান হলিডে বলছি 1966 থেকে 69 এই টাইম পিরিয়ডকে। নেক্সট হচ্ছে হুইচ প্ল্যান ওয়াজ টার্গেট অফ ডেফিসিট ফাইন্যান্স টেকেন অ্যাজ 09 প্ল্যানের সময় আমরা দেখছি ডেফিসিট ফাইন্যান্স টার্গেট হচ্ছে 0। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 24, হুইচ ওয়ান আউট অফ দ্য ফলোইং ইজ নট দ্য অবজেক্টিভ অফ দ্য ইন্ডিয়ান প্ল্যানিং। ইন্ডিয়ান প্ল্যানিং এর ক্ষেত্রে আমরা যদি অবজেক্টিভ গুলো দেখি, ইকোনমিক গ্রোথ রেট প্রথমত যেটা সব থেকে আগে যেটা সেটা হচ্ছে ইকোনমিক গ্রোথ রেট ইনক্রিজের ওপর একটা জোর দেওয়া হয়েছে, সেটা সেক্টর ওয়াইজ গ্রোথ রেটের কথা আমরা দেখেছি। তার পাশাপাশি আমরা 5 year প্ল্যানের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম হয়েছে, এমপ্লয়মেন্ট জেনারেশনের উপর এমফাসাইজ করা হয়েছে, বা পভার্টি অ্যালিভিয়েশন প্রোগ্রাম হয়েছে, পভার্টি অ্যালিভিয়েশনের ক্ষেত্রে একটা জোর দেওয়া হয়েছে। সেলফ রিলায়েন্স বিভিন্ন ধরনের স্কিম পলিসি হয়েছে, ডেভেলপ করেছে আমাদের কান্ট্রিতে 5 year প্ল্যান চলাকালীন সময়। তো ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ এটা আমরা অবজেক্টিভ হিসাবে দেখছি, সেলফ রিলায়েন্স বা আত্মনির্ভরশীলতা যেটাকে বলছে, এটাও আমরা একটা অবজেক্টিভ হিসাবে 5 year প্ল্যানের দেখছি। প্রোডাক্টিভ এমপ্লয়মেন্ট জেনারেশন ডেফিনেটলি এটাকেও আমরা একটা অবজেক্টিভ হিসাবে দেখছি। একমাত্র যেটা অড হচ্ছে সেটা হচ্ছে পপুলেশন গ্রোথ, অপশন বি এখানে কিন্তু অবজেক্টিভ হিসাবে দেখছি না পপুলেশন গ্রোথ। নেক্সট যেটা আসছি, ইন্ডিয়ান প্ল্যানিং কমিশন ওয়াজ ফর্ম, এটা আমরা 1950তেই দেখছি। কোন ডেটটা বলতে পারবে কেউ, কোন ডেটে হয়েছে? আচ্ছা আমি বলছি 15th মার্চ 1950। 15th মার্চ 1950তে ইন্ডিয়ান প্ল্যানিং কমিশন ফর্মড হতে আমরা দেখতে পাচ্ছি। চেয়ারম্যান কে ছিলেন? জওহরলাল নেহেরু, আন্ডার দ্য চেয়ারম্যানশিপ অফ জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু যে সময় প্রাইম মিনিস্টার ছিলেন আমরা দেখছি। তো 1950তে 15 মার্চ আমরা প্ল্যানিং কমিশন সেট আপ হতে দেখতে পাচ্ছি। নেক্সট যে কোশ্চিনটা আসছি, formation of planning commission is mentioned in the article of the constitution. এটা অ্যাকচুয়ালি কনফিউজ করার জন্য অপশন গুলো দিয়েছে। আমরা প্ল্যানিং কমিশনের ক্ষেত্রে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পারবো এটাকে কিন্তু আমরা বলেছি নন কনস্টিটিউশনাল বডি। প্ল্যানিং কমিশনকে আমরা কিন্তু বলেছি নন কনস্টিটিউশনাল বডি, সেই কারণে এখানে কিন্তু কনস্টিটিউশনের কোনো আর্টিকেলে প্ল্যানিং কমিশনের কথা মেনশন করা আমরা দেখতে পাচ্ছি না। 196, 308, 360 কোনো আর্টিকেলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। তাহলে অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, নট মেনশন ইন দ্য কনস্টিটিউশন। অপশন ডি এখানে কারেক্ট অ্যান্সার। কোশ্চিন নাম্বার 20, নেক্সট কোশ্চিন আর কি, ফার্স্ট 5 year প্ল্যান অফ ইন্ডিয়া বিগেন্স ইন দ্য ইয়ার, টাইম পিরিয়ডটা কবে থেকে কবে দেখছি। ফার্স্ট 5 year প্ল্যান স্টার্ট হয়েছে 1951 থেকে 1956 পর্যন্ত। তাহলে বিগেন্স বলেছে যেহেতু 1951 হচ্ছে, আমরা দেখছি 15th মার্চ 1950তে প্ল্যানিং কমিশন ফর্মড হতে, আর 1951 থেকে 1956 পর্যন্ত ছিল ফার্স্ট 5 year প্ল্যানের টাইম টেনিউর। নেক্সট হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং এক্সপিরিয়েন্স ইন দ্য ফাস্টেস্ট এক্সপ্যানশন ডিউরিং দ্য প্ল্যান পিরিয়ড ইন ইন্ডিয়া। ফাস্টেস্ট বলেছে এক্সপ্যানশন ডিউরিং দ্য প্ল্যান পিরিয়ড অফ ইন্ডিয়া। আমরা যদি দেখি আমাদের কান্ট্রিতে কিন্তু আফটার ইন্ডিপেন্ডেন্স ম্যাক্সিমাম কন্ট্রিবিউশন এগ্রিকালচার সেক্টরের বা প্রাইমারি সেক্টরের ছিল ন্যাশনাল ইনকাম বা জিডিপি গ্রোথের ক্ষেত্রে, কিন্তু যত সময় গেছে প্ল্যানিং পিরিয়ডে আমরা কিন্তু দেখেছি এগ্রিকালচারাল সেক্টরের কন্ট্রিবিউশন ন্যাশনাল ইনকামের ক্ষেত্রে বলো বা জিডিপি গ্রোথের ক্ষেত্রে বলো সময়ের সাথে সাথে কিন্তু কমেছে। টার্সিয়ারি সেক্টর বা সার্ভিস সেক্টরের কন্ট্রিবিউশন কিন্তু বেড়েছে। এটার কন্ট্রিবিউশন আমরা যদি দেখি মোর দ্যান 50%, যেটা আমরা এগ্রিকালচারাল সেক্টরে কন্ট্রিবিউশন কমতে কমতে এসে দাঁড়িয়েছে 15 to 17% মধ্যে। নেক্সট হচ্ছে হুজ নেম ইজ অ্যাসোসিয়েটেড উইথ
ফরমেশন অফ প্ল্যানিং স্ট্র্যাটেজি ইন সেকেন্ড 5-year প্ল্যান। সেকেন্ড 5-year প্ল্যানের সময় আমরা দেখেছি হেভি অ্যান্ড বেসিক ইন্ডাস্ট্রির ওপর ফোকাস করা হয়েছে। কার নাম অ্যাসোসিয়েটেড? প্রশান্ত চন্দ্র মহলানবিশ। অপশন সি হচ্ছে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। প্রাইমারি এমফাসাইজ ডিউরিং। স্যার হ্যাঁ বলো। স্যার বলছি প্রশান্ত চন্দ্র মহলানবিশকে আরেকটা কি বলা হয়, কিন্তু নামটা স্যার মনে পড়ছে না, একটু বলবেন? আচ্ছা, প্রশান্ত, আমরা যেটা বলেছি প্রশান্ত চন্দ্র মহলানবিশ তো ফেমাস স্ট্যাটিস্টিশিয়ান। এখানে আমরা যেটা দেখছি 5-year প্ল্যানের ক্ষেত্রে আমরা যদি দেখি ফাদার অফ ইকোনমিক প্ল্যানিং, আমরা একটা দেখবে ভিডিও দিয়েছিলাম ওই জায়গাটা একটু দেখবে, আমি আরেকবার বলে দিচ্ছি। ফাদার অফ ইকোনমিক প্ল্যানিং যদি দেখি আমরা কিন্তু বলছি এম বিশ্বেশ্বরাইয়াকে। আর যদি আমরা দেখি ফাদার অফ 5-year প্ল্যানিং, তাহলে আমরা দেখব প্রশান্ত চন্দ্র মহলানবিশকে বলা হচ্ছে। এবং যদি কোনো কারণে অপশানে প্রশান্ত চন্দ্র মহলানবিশ না থাকে, মানে ফাদার অফ 5-year প্ল্যানে অ্যাকচুয়ালি প্রশান্ত চন্দ্র মহলানবিশ, এটা না থাকলে আমরা বলতে পারি জওহরলাল নেহরুকে ফাদার অফ 5-year প্ল্যানিং। কিন্তু ইকোনমিক প্ল্যানিং যখন বলছে, যেটা আমরা ইকোনমিক প্ল্যানিং বলো বা 5-year প্ল্যানের যে ফার্স্ট ডিরেকশন আমরা যদি দেখি, সেটা কে দিয়েছে যদি বলে, তাহলে এম বিশ্বেশ্বরাইয়া। তার যে লেখা বইটা প্ল্যান্ড ইকোনমি অফ ইন্ডিয়া, সেই বইটাতে আমরা দেখছি এইটা 5-year প্ল্যানের ডিরেকশনটা ফার্স্ট টাইম দিয়েছিলেন এম বিশ্বেশ্বরাইয়া 1934-এ। আচ্ছা, কোশ্চেন নাম্বার 30 যেটা আসছি, প্রাইমারি, আরেকটা এখানে খেয়াল রাখবে, প্রশান্ত চন্দ্র মহলানবিশ, এই মহলানবিশ মডেল বলছে, এই মহলানবিশ মডেলের উপর বেস করে কিন্তু সেকেন্ড 5-year প্ল্যানটা হচ্ছে। আরেকটা যেটা পয়েন্ট যেটা বলার, সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল পলিসি, যেটা আমি এটাও বলেছিলাম, সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল পলিসি এটাও কিন্তু মহলানবিশ মডেলের উপর বেস করে কিন্তু হয়েছে। যেটা 1956-এর যে ইন্ডাস্ট্রিয়াল পলিসি, যেটাকে আমরা সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল পলিসি বলছি, এই যে ইন্ডাস্ট্রিয়াল পলিসিতে আমরা দেখছি সোশ্যালিস্টিক প্যাটার্ন ফলো করতে, অর্থাৎ পাবলিক সেক্টর আন্ডারটেকিং ইন্ডাস্ট্রিগুলোর ওপর বেশি করে ফোকাস করা হয়েছে। এই কারণে সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল পলিসিকে আমরা বলেছি যে সোশ্যালিস্টিক প্যাটার্ন ফলো করছে। এটাও কিন্তু মহলানবিশ মডেল ফলো করে হয়েছে। Next question, primary emphasis during second plan was laid on the development of definitely option B, basic and heavy industry, key industries. 11 5-year plan is setting the stage for 9% of economic growth. ঠিক আছে, নেক্সট হচ্ছে একটা টার্গেট নেওয়া হয়েছিল 11 5-year প্ল্যানে, যে 5-year প্ল্যানের টাইম টেনিওরটা আমরা দেখেছি হচ্ছে 2007 থেকে 2012 পর্যন্ত 11 5-year প্ল্যানের টাইম টেনিওর ছিল। নেক্সট হচ্ছে the iron and steel plants of Raulkela and Durgapur were conceived under the second 5-year plan. আমরা যদি দেখি এই ইন্ডাস্ট্রিয়াল যে হাবগুলো রাউরকেলা, দুর্গাপুর, ভিলাই, এগুলো সবই সেকেন্ড 5-year প্ল্যানের সময় আমরা দেখতে পেয়েছি। রাউরকেলা যদি দেখি, রাউরকেলাকে আমরা দেখছি জার্মানির ওপর বেস করে হয়েছে যে স্টিল প্ল্যান্টটা রাউরকেলা। দুর্গাপুরের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ব্রিটেনের ক্ষেত্রে, বিলাইয়ের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি রাশিয়াকে বেস করে হয়েছে আর কি। নেক্সট হচ্ছে দ্য ফাইনাল অ্যাপ্রুভাল টু দ্য ড্রাফট অফ 5-year প্ল্যান ইজ গিভেন বাই ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল বা এনডিসি যেটাকে বলছি। এনডিসি অনেক সময় সেট আপ হয়েছে, কবে আসে সেটা হচ্ছে 6 আগস্ট 1952-তে আমরা দেখতে পাচ্ছি ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল কিন্তু সেট আপ হয়েছে 6 আগস্ট 1952-তে। এই এনডিসির ক্ষেত্রে আমরা যদি দেখি, এনডিসির ক্ষেত্রে কিন্তু স্টেট গভর্নমেন্টের মেম্বাররাও কিন্তু দেখা যাচ্ছে, যেরকম ইউনিয়ন গভর্নমেন্টের মেম্বার সেরকমই স্টেট গভর্নমেন্টের মেম্বারদেরও দেখা যাচ্ছে। আরেকটা এখানে পয়েন্ট বলে রাখি, সেটা হচ্ছে ড্রাফটটাকে তো ফাইনালি ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল 5-year প্ল্যানের ড্রাফটটাকে অ্যাপ্রুভ করছে। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পারবো যে 8 5-year প্ল্যানের যে ড্রাফট, সেটা কিন্তু 4 বারের মাথায় এনডিসি অ্যাপ্রুভ করেছিল। একমাত্র কোন 5-year প্ল্যানের ড্রাফট 4th টাইমে অ্যাপ্রুভড হয়েছিল বাই দ্য এনডিসি, সেটা হচ্ছে 8 5-year প্ল্যানের ক্ষেত্রে, কেননা এখানে বেশ কিছু চেঞ্জেস এসেছিল, সেই কারণে এতবারের বার আর কি ড্রাফটটা অ্যাপ্রুভ হয়েছিল। আরেকটা বেসিক যে ডিফারেন্স এনডিসি আর নীতি আয়োগের মধ্যে, যে বেসিক আমরা ডিফারেন্সটা দেখছি, সেটা হচ্ছে এনডিসির ক্ষেত্রে স্টেট গভর্নমেন্টগুলো তাদের
কোনো একটা প্রোগ্রাম বা কোনো একটা প্রজেক্ট ধরো সাপোজ ফর এক্সাম্পল গভর্নমেন্ট ইমপ্লিমেন্টেড করবে, তার জন্য স্টেট গভর্নমেন্টগুলো এনডিসির ক্ষেত্রে কিন্তু জানাচ্ছে তাদের স্টেটের ক্ষেত্রে ওই প্রোগ্রামটা ইমপ্লিমেন্ট করতে গেলে কতটা অ্যালটমেন্ট দরকার আছে, সেগুলোকে স্টেট গভর্নমেন্টের একটা জানাবার সুযোগ রয়েছে এনডিসির ক্ষেত্রে। কিন্তু নীতি আয়োগের ক্ষেত্রে হ্যাঁ এখানে দেখতে পাচ্ছি যে নীতি আয়োগের মিটিংয়ে স্টেট গভর্নমেন্ট পার্টিসিপেট করছে এবং স্টেট গভর্নমেন্ট তাদের মতামত জানাতে পারছে, কিন্তু ফাইন্যান্সিং এর যে ব্যাপারটা সেটা কিন্তু মিনিস্ট্রি অফ ফাইন্যান্স থেকে দেখছি কোন প্রজেক্ট বা কোন প্রোগ্রামের ক্ষেত্রে কতটা কোন স্টেটে বা ইউনিয়ন টেরিটরিতে অ্যালটমেন্ট হবে সেটা কিন্তু ঠিক করছে টোটালি মিনিস্ট্রি অফ ফাইন্যান্স থেকে। এটাই আর কি বেসিক একটা ডিফারেন্স আছে। আদারওয়াইজ মেম্বারসদের যদি দেখি এখানেও স্টেট গভর্নমেন্টের মেম্বাররা রিপ্রেজেন্ট করছে, ইউনিয়ন টেরিটরি মেম্বাররা রিপ্রেজেন্ট করছে, নীতি ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলের ক্ষেত্রেও কিন্তু এরা থাকছে। নেক্সট কোশ্চিন, দ্য স্লোগান অফ গরিবি হাতা ওয়াজ ইনক্লুডেড ইন হুইচ 5-year প্ল্যান? কোশ্চিনটা কি দিয়েছে আমাদের, স্লোগান অফ গরিবি হাতা ইনক্লুডেড দিয়েছে, কোন সময় কোন 5-year প্ল্যানের সময় আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু 5th 5-year প্ল্যান। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পারবো যে এই অ্যারাইজ করেছিল এই গরিবি হাতা প্রোগ্রামটা, এরকম ভাবে কোশ্চিন আছে বা পয়েন্ট বা অ্যারাইজ এরকম সময় যদি বলে তাহলে এটা কিন্তু হবে 4th 5-year প্ল্যান। ইন্দিরা গান্ধী ইলেকশনে আমরা দেখছি 1971-এ ইলেকশনের সময় এই স্লোগানটা দিয়ে ইলেকশনে গেছিলেন 4th 5-year প্ল্যানের সময়। কিন্তু এটা ইমপ্লিমেন্টেড যখন বলছি গরিবি হাতাও এই প্রোগ্রামটা ইমপ্লিমেন্টেড হয়েছে সেটা হচ্ছে 5th 5-year প্ল্যান। আর এখানে আমরা যদি বলি এরকম ভাবে অনেক সময় কোশ্চিন আসে কোন 5-year প্ল্যানের সময় ফার্স্ট টাইম পভার্টি অ্যালিভিয়েশন প্রোগ্রাম ইমপ্লিমেন্টেড হয়েছে। এই গরিবি হাতাও প্রোগ্রামটাকেই আমরা অ্যাকচুয়ালি পভার্টি অ্যালিভিয়েশন প্রোগ্রাম হিসাবে দেখছি। এটা ফার্স্ট টাইম আমরা ইমপ্লিমেন্টেড হয়েছে বললে আমরা বলছি 5th 5-year প্ল্যান। 5th 5-year প্ল্যানের ক্ষেত্রে আরেকটা যেটা বেসিক ফিচার সেটা হচ্ছে এই 5-year প্ল্যানটার কিন্তু নির্দিষ্ট সময়ের 1 বছর আগে কিন্তু টার্মিনেটেড হয়েছে। অ্যাকচুয়ালি প্রপোজ টাইম পিরিয়ড 5th 5-year প্ল্যানের ক্ষেত্রে ছিল 1974 থেকে 1979 পর্যন্ত, কিন্তু অ্যাকচুয়াল টাইম পিরিয়ড এসে দাঁড়াচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি 1974 থেকে 1978। 74 থেকে 78 হচ্ছে 1 বছর আগে টার্মিনেটেড হয়েছিল, জনতা গভর্নমেন্ট পাওয়ারে চলে আসে। আমরা দেখতে পাচ্ছি যে 5th 5-year প্ল্যানের যে টাইম টেনিয়রটা ছিল তার থেকে 1 বছর আগে কিন্তু টার্মিনেটেড হয়েছে। আচ্ছা, রিয়েল ইন্ট্রোডাকশন অফ ডিসেন্ট্রালাইজেশন প্ল্যানিং ইন ইন্ডিয়া ওয়াজ মেড ফর দ্য ফার্স্ট টাইম ডিউরিং দ্য ইয়ার। আমরা বলছি রিয়েল যেহেতু বলেছে এটা আমরা বলছি 8th প্ল্যান, আদারওয়াইজ এটা আমরা যদি ডিসেন্ট্রালাইজেশন অফ প্ল্যানিং বলতো তাহলে এটা 7th প্ল্যান হতো। নেক্সট হচ্ছে draft of এই একই কোশ্চিন, draft of 11th 5-year plan aims to achieve an average annual growth rate of 9%. নেক্সট হচ্ছে অ্যানুয়াল কমিশন, প্ল্যানিং কমিশন ইজ এ নন স্ট্যাচুটারি বডি। প্ল্যানিং কমিশনকে আমরা নন স্ট্যাচুটারি বডি বলতে পারি, নন কনস্টিটিউশনাল বডিও বলতে পারি। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল ডিলস উইথ দ্য অ্যাপ্রুভাল অফ 5-year প্ল্যানস, একই কোশ্চিন। নেক্সট হচ্ছে in which of the following 5-year plans a bold approach was adopted towards a long-term employment policy? long-term employment policy জন্য একটা bold approach adopted হয়েছে আমরা যদি দেখি, এটা আমরা 8th 5-year plan বলছি, কারণ হচ্ছে এই যে 8th 5-year প্ল্যানের সময় আমরা এই যে নিউ ইকোনমিক পলিসি বা ইকোনমিক রিফর্ম যেটা 1991-এ এলো, এটা আসার পরে 8th 5-year প্ল্যানের সময় কিন্তু আমরা অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি এলপিজি মডেলটা নেওয়া হয়েছে, লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন। এবার এটা নেওয়ার ফলে আমরা এটা নেওয়ার মেন উদ্দেশ্যটা ছিল কিন্তু ইকোনমিক গ্রোথ রেট জেনারেট করা এবং লং টার্ম একটা এমপ্লয়মেন্ট পলিসি, এটাও কিন্তু একটা উদ্দেশ্যের মধ্যে ছিল। তো 8th 5-year প্ল্যান এটা কিন্তু কারেক্ট অ্যান্সার হচ্ছে। একই কোশ্চিন, হুইচ 5-year প্ল্যান ওয়াজ সাসপেন্ডেড 1 year বিফোর ইটস টাইম শিডিউল? 5th 5-year প্ল্যান 1 বছর আগে সাসপেন্ডেড হয়েছে, টার্মিনেটেড হয়েছে 5th 5-year প্ল্যান দেখা যাচ্ছে। ডিউরিং হুইচ 5-year প্ল্যান গ্রিন রেভলিউশন ইনিশিয়েটেড? অ্যান্সারটা ভুল আছে এখানে, ইনিশিয়েটেড বলেছে। ইনিশিয়েটেড যদি বলে গ্রিন রেভলিউশন কোন 5-year প্ল্যানের সময়? আচ্ছা, এখানে একটু বলে রাখি
যদি কোনো ওয়ার্ডে যদি মনে হয় যে কনফিউশন হচ্ছে, তাহলে কিন্তু সেক্ষেত্রে বাংলা ওয়ার্ডটার মিনিংটা দেখে নেবে, বাংলা ওয়ার্ডের মিনিংটা কিন্তু দেখে নেবে যদি কোনো ওয়ার্ডের ক্ষেত্রে কনফিউশন মনে হয়। তাহলে ইনিশিয়েটেড যদি বলি, তাহলে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ হ্যাঁ বলো। হার্ড হবে তো স্যার? হ্যাঁ এক্স্যাক্টলি, ইনিশিয়েটেড বললে 3rd 5 ইয়ার প্ল্যান ডেফিনেটলি। আমরা ইমপ্লিমেন্টেড বললে, ইমপ্লিমেন্টেড হয়েছিল কোন ইয়ারে বলতে পারবে? অ্যানুয়াল প্ল্যান। হ্যাঁ অ্যানুয়াল প্ল্যান 1966 এ। অপশনটা বিভিন্ন ভাবে থাকতে পারে, ইমপ্লিমেন্টেড 1966 এ বলতে পারে, মানে 3rd 5 ইয়ার প্ল্যানটা অ্যাকচুয়ালি যে সময়টা শেষ হয়ে গেছিল তারপরে 1966 এ অ্যানুয়াল প্ল্যান হিসেবে থাকতে পারে, বা প্ল্যান হলিডে হিসেবেও থাকতে পারে, যেটা অপশনে থাকবে ইমপ্লিমেন্টেড হতে আমরা দেখছি আর কি। আরেকটা এখানে বলা সেটা হচ্ছে এইখানে গ্রিন রেভলিউশনের যে স্টেপ, মানে এই যে ইনিশিয়েটেড হয়েছিল তার আগে দুটো স্টেপ আমরা দেখছি গ্রিন রেভলিউশনের ক্ষেত্রে। একটাকে দেখছি আমরা ইন্টেন্সিভ এগ্রিকালচারাল ডিস্ট্রিক্ট প্রোগ্রাম 1961-62 তে, ইন্টেন্সিভ এগ্রিকালচারাল ডিস্ট্রিক্ট প্রোগ্রাম। আরেকটু মাইক্রো লেভেলে এই প্রোগ্রামটাকেই দেখছি 1964 নাগাদ ইন্টেন্সিভ এগ্রিকালচারাল এরিয়া প্রোগ্রাম। এই যে IADP ইন্টেন্সিভ এগ্রিকালচারাল ডিস্ট্রিক্ট প্রোগ্রাম বা ইন্টেন্সিভ এগ্রিকালচারাল এরিয়া প্রোগ্রাম, এই দুটো প্রোগ্রামের ক্ষেত্রে আমরা দেখছি যে মডার্ন টেকনোলজি, ফার্টিলাইজার্স, কেমিক্যালস, পেস্টিসাইডস এগুলোর ওপর কিন্তু প্রোডাকশন বাড়াতে গিয়ে এগুলোর ওপর জোর দেওয়া হয়েছিল। এই দুটোরই স্টেপ হিসাবে আমরা গ্রিন রেভলিউশনকে ইনিশিয়েটেড হতে দেখছি এবং ইমপ্লিমেন্টেড হয়েছে 1966 এ আফটার দ্য 3rd 5 ইয়ার প্ল্যান। এটাও অ্যান্সারটা ভুল আছে, অরিজিনালি অ্যান্সারটা দেওয়া নেই অপশনে। রোলিং প্ল্যান, এখানে কোশ্চিনটা হওয়া উচিত ছিল রোলিং প্ল্যানের প্রপোজ টাইম পিরিয়ড। এই বললাম না, এরকম যদি কোনো কোশ্চিন হয় অপশন ভুল থাকে, অপশনে কোনো কিছু দেওয়া নেই মনে হয়, সেক্ষেত্রে কিন্তু ইংলিশ কোশ্চিনটার পাশাপাশি বাংলা কোশ্চিনটা কিন্তু অবশ্যই দেখবে, কেননা হতে পারে বাংলাটা ঠিকঠাক দেওয়া আছে আর কি। রোলিং প্ল্যান আর রোলিং প্ল্যান কভার দ্য পিরিয়ড, এটা আমরা যদি দেখি 1978 থেকে 1980 পর্যন্ত রোলিং প্ল্যান কভার করেছে। আর প্রপোজ টাইম পিরিয়ড বললে 1978 থেকে 1983 পর্যন্ত প্রপোজ টাইম পিরিয়ড আমরা বলছি। আচ্ছা, কেন হয়েছে? কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে কংগ্রেস গভর্নমেন্ট কিন্তু জনতা গভর্নমেন্ট যেটা হয়েছিল, যে গভর্নমেন্টের প্রাইম মিনিস্টার ছিলেন অ্যাকচুয়ালি মোরারজি দেশাই। এই জনতা গভর্নমেন্ট কিন্তু পাওয়ারে আসার পর 2 বছরের বেশি টিকতে পারলো না, তো কংগ্রেস গভর্নমেন্ট 1980 তে আবার চলে এলো। তো কংগ্রেস গভর্নমেন্ট এসে রোলিং প্ল্যানটাকে ক্যান্সেল করে দিল, আবার 5 ইয়ার প্ল্যানটাকে ফিরিয়ে আনলো। 6th 5 ইয়ার প্ল্যান স্টার্ট হলো 1980 থেকে। পঞ্চায়েত অপশন এখানে কারেক্ট হচ্ছে, পঞ্চায়েত আর অপশন ডিটাই কারেক্ট হচ্ছে। আর অথরাইজ টু লেভি অ্যান্ড কালেক্ট ট্যাক্সেস, ডিউটিস, টোলস অ্যান্ড ফিস, অপশন ডি হচ্ছে কারেক্ট। আর অথরাইজ টু লেভি অ্যান্ড কালেক্ট ট্যাক্সেস, ডিউটিস, টোলস অ্যান্ড ফিস। প্ল্যানিং কমিশন ইজ এ কোয়াসি পলিটিক্যাল বডি। প্ল্যানিং কমিশনকে আমরা বলছি কেননা আমরা যদি দেখি প্ল্যানিং কমিশনের যে ফরমেশন, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই গভর্নমেন্টের যে এজেন্ডা থাকে, যে দল পাওয়ারে আছে তারা এসে কিন্তু প্ল্যানিং কমিশনের মাধ্যমে সেই এজেন্ডাগুলোকে ফুলফিল করছে, যে যে স্লোগানগুলো দিয়ে আসে সেগুলোকেই পরবর্তীকালে ফুলফিল করছে। এই কারণে আমরা অনেকটাকে একে কোয়াসি পলিটিক্যাল বডি হিসেবে দেখতে পারি অনেকটা আর কি। নেক্সট হচ্ছে how many annual plans have been completed till the commencement of the 10th plan। এখানে অ্যাকচুয়ালি অপশনটা অরিজিনাল অপশন নেই, আর এখানে আমরা যদি অ্যানুয়াল প্ল্যান দেখি, অ্যানুয়াল প্ল্যান দেখতে পারবো হচ্ছে 5টা। একটা হচ্ছে 1966 থেকে 69, এখানে 3টে অ্যানুয়াল প্ল্যান। আর 1990 থেকে 1992 দুটো অ্যানুয়াল প্ল্যান। এখানে অপশন যেহেতু 5 নেই, আমরা এখানে 6 ধরেছি আর কি। এখানে 90, 91, 92 এটাকে 3টে করে ধরে দিয়েছে আর কি। যদিও এটা ফুল 2 বছরের বেশি কমপ্লিট হয়নি, অ্যানুয়াল ইয়ার হিসাবে যদি দেখি 2 বছরের একটু বেশি সময় হচ্ছে আর কি, 2 বছরের কিছুটা বেশি, ওটাকে 3 হিসাবে ধরে নিয়েছে আর কি, সেই হিসাবে 6 হয়েছে, আদারওয়াইজ এটা 5 হওয়ার উচিত ছিল, এটাই। নেক্সট হচ্ছে ফাইনাল অ্যাপ্রুভাল অফ ড্রাফট অফ দ্য মডেলটাকে কি তাহলে পুরো প্ল্যানের মধ্যে ধরা হয় না? হ্যাঁ হ্যাঁ বলো।
রোলিং মডেলটাকে কি কোনো সাথে প্ল্যানের মধ্যে ধরা হয় না? অ্যাকচুয়ালি অনেক জায়গায় থাকে রোলিং প্ল্যান, কিন্তু রোলিং প্ল্যানটা তো আমার অ্যানুয়াল প্ল্যান হিসেবে দেখছি না, এটা তো সম্পূর্ণ আলাদা কনসেপ্টটা। যদি দেখি রোলিং প্ল্যানটা তো অ্যাকচুয়ালি 5 ইয়ার প্ল্যানটাকে ক্যান্সেল করে দিয়ে আলাদা মডেলের একটা প্ল্যান করেছিল রোলিং প্ল্যান। তো রোলিং প্ল্যানটা 1978 থেকে 1980 ছিল রোলিং প্ল্যানটা, কিন্তু এটাকে তো আমরা অ্যানুয়াল প্ল্যান হিসেবে ভাবতে পারি না, তাই না? যদি একটা গভর্নমেন্ট ধরো যে গভর্নমেন্ট চলছে সেই গভর্নমেন্টই ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের জন্য অ্যানুয়াল প্ল্যানগুলো অ্যাকচুয়ালি আসে কেন? ফাইন্যান্সিয়াল ক্রাইসিস সেগুলোকে ওভারকাম করার জন্য গভর্নমেন্টের হাতে অ্যালটমেন্ট নেই, তো ডেফিনেটলি সেক্ষেত্রে অ্যানুয়াল প্ল্যানটা নেক্সট আমরা দেখতে পারি। তো রোলিং প্ল্যানটাকে তো ওরকম ভাবে আমরা অ্যানুয়াল প্ল্যান হিসাবে তো ভাবতে পারি না সেই হিসাবে দেখলে। হ্যাঁ, অনেক জায়গায় দেয় রোলিং প্ল্যান, সেখানেও আমরা 1978 থেকে 1980 দেখছি। তো আমাদের এখানে অ্যাকচুয়ালি অরিজিনালি অপশনটা 5 হওয়ার কথা, কিন্তু 5 নেই যেহেতু সেই কারণে 6টা নেওয়া হয়েছে আর কি। নেক্সট হচ্ছে the final approval to the draft of the 5-year plan is given by the National Development Council, option D. The Mahalanobis strategy of Indian planning gave emphasis on the growth of the heavy capital goods industrial sector, basic and heavy industry। তো এখানে অল্টারনেটিভলি আর কোনো অপশন পাওয়া যাচ্ছে না, তো অপশন সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। National Rural Employment Guarantee Scheme gives right to employment for 100 days work, যেটাকে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট প্রোগ্রাম হিসেবেও দেখছি, 100 দিনের কাজ হিসেবে দেখছি, অপশন সি হচ্ছে। প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়া ইজ এখানে প্ল্যানিং কমিশন যদি বলি ঠিক আছে, অপশন বি, এ ডিপার্টমেন্ট অফ সেন্ট্রাল গভর্নমেন্ট, অপশন বি। প্ল্যান ফাইন্যান্স creates increase in money supply if there is, এখানেও একটু অপশনটা ভুল আছে, প্ল্যান ফাইন্যান্স creates increase of money supply if there is, option B, increase in loan from the RBI, Reserve Bank of India. Plan finance creates increase of money supply if there is increase in loan from the Reserve Bank of India, তো অপশন বি হচ্ছে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। অপশন নেক্সট হচ্ছে ফার্স্ট 5-year plan 1951, একই কোশ্চেন, হেভি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ওয়াজ ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়া ইন সেকেন্ড 5-year plan, ঠিক আছে। আচ্ছা, ইন হুইচ অফ দ্য ফলোইং প্ল্যানস ডিড ইন্ডিয়া এক্সপিরিয়েন্স টু দ্য সাকসেসিভ ওয়ার? দুটো সাকসেসিভ ওয়ার আমরা দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি, ইন্ডো পাক ওয়ার, ইন্ডো চায়না ওয়ার। 1962-তে আমরা দেখছি ইন্ডো চায়না, নেক্সট ইন্ডো পাক ওয়ার। থার্ড 5-year প্ল্যানের সময় আমরা এই কারণেই বলেছিলাম যে যদিও আরেকটা কোশ্চেন এখান থেকে আসে খুব, থার্ড 5-year প্ল্যান এমন একটা প্ল্যান যেখানে আমরা সেকেন্ড 5-year প্ল্যানের ক্ষেত্রে আমরা দেখলাম যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইন্ডাস্ট্রির ওপর জোর দেওয়ার জন্য এই সেকেন্ড 5-year প্ল্যানটা ফেল করলো, এরপরে থার্ড 5-year প্ল্যানের ক্ষেত্রে দুটোর ওপরই ফোকাস করলো। ফার্স্ট 5-year প্ল্যান এগ্রিকালচার, আমরা যদি দেখি হ্যারোডোমার মডেল ফলো করে হয়েছে। সেকেন্ড 5-year প্ল্যান আমরা ইন্ডাস্ট্রি, থার্ড 5-year প্ল্যানের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এগ্রিকালচার ইন্ডাস্ট্রি দুটোর ওপরই ফোকাস করলো। এগ্রিকালচার রিলেটেড বেশ কিছু পলিসি স্কিম আমরা দেখতে পাচ্ছি থার্ড 5-year প্ল্যানের সময় হলো, কিন্তু আলটিমেটলি থার্ড 5-year প্ল্যান ফেল করার মেন যে কারণ সেটা হচ্ছে দুটো কনজিকিউটিভ ওয়ার, ইন্ডো পাক, ইন্ডো চায়না, দুটো কনজিকিউটিভ ওয়ার। তাছাড়াও ফেমিন দেখা গেল আমাদের কান্ট্রিতে, ইন্টারন্যাশনাল মার্কেটে অয়েল প্রাইস হাইক করলো এবং ওয়ারের জন্য একটা ইনফ্লেশন দেখা গেল আমাদের কান্ট্রিতে, ইনফ্লেশন পার্সেন্টেজটা বেশ কিছুটা ইনক্রিজ করলো। ওভারঅল আমরা দেখতে পাচ্ছি যে থার্ড 5-year প্ল্যানটাকে আমরা কিন্তু ফেল করতে দেখছি আর কি। The first planned holiday in independent India covered the period 1966 to 69. আচ্ছা, Planning Commission of India had introduced the decentralization of planning in the country for the first time in India during, এটা actually 7 5-year plan হওয়ার কথা, 7 5-year plan। আর রিয়েল যদি বলে যদি সব রিয়েলি ডিসেন্ট্রালাইজেশন অফ প্ল্যানিং কবে হয়েছে এরকম যদি কিছু বলে, যেটা আগের কোশ্চেন, সেটা হবে 8 5-year plan। 8 5-year plan এখানে যদিও নাই, এখানে 7 5-year প্ল্যানটা এক্ষেত্রে নেওয়া উচিত। India took the annual plans from 1966 to 69.
ডিউরিং ফার্স্ট 5 year প্ল্যান ইন ন্যাশনাল ইনকাম ওয়াজ ইনক্রিজ বাই 18%। যদি এই জাতীয় কোশ্চেন এই মুহূর্তে আর আসবে না, এই মুহূর্তে একটু নীতি আয়োগের ওপর জোর দেবে। নীতি আয়োগ রিলেটেড বেশ কিছু কোশ্চেন কিন্তু লাস্ট 2-3 বছর 4 বছর ধরে যদি ট্রেন্ডটা দেখি তাহলে কিন্তু নীতি আয়োগের ওপর কোশ্চেন কিন্তু বেশ কিছু আসছে। ইন দ্য wake of the Stockholm Conference, the Government of India set up the National Committee on Environmental Planning and Coordination in the year 1972. Economics related নয় এটা ঠিকঠাক। নেক্সট হচ্ছে সেকেন্ড 5 year প্ল্যান অফ ইন্ডিয়া ওয়াজ বেসড অন দ্য মহালানবিস মডেল, ঠিক আছে। ফিফথ পে কমিশন লাগবে না। নেক্সট হচ্ছে in the financing of the Indian plans, indirect tax have played ইনডাইরেক্ট ইন্ডিয়ান প্ল্যানের ক্ষেত্রে কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে, কেননা রেভিনিউ কালেকশন হিসাবে আমরা দেখছি ইনডাইরেক্ট ট্যাক্স বলো ডিরেক্ট ট্যাক্স বলো ট্যাক্সেশনটা কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল কিন্তু প্লে করতে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে যদি আমরা বলি চেয়ারম্যান অফ 12 ফিনান্স কমিশন, আপাতত 14-15 এই দুটো লাগবে। সেটা হচ্ছে 14 ফিনান্স কমিশনের চেয়ারম্যান যদি দেখি ওয়াইভি রেড্ডিকে আমরা বলবো, আর 15 ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যান হচ্ছে এনকে সিং। এনকে সিং হচ্ছেন 15 ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যান, 14 ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যান হচ্ছেন ওয়াইভি রেড্ডি। ফাইন্যান্স কমিশনের কথা মেনশন করা আছে কনস্টিটিউশনে আর্টিকেল নম্বর 280-তে। কনস্টিটিউশনে আর্টিকেল নম্বর 280-তে আমরা ফাইন্যান্স কমিশনের কথা মেনশন করা দেখতে পাচ্ছি। এই কারণে ফাইন্যান্স কমিশনকে কনস্টিটিউশনাল বডি হিসাবে দেখা যাচ্ছে। কনস্টিটিউশনাল বডি হিসেবে ফাইন্যান্স কমিশনকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। সেন্ট্রাল স্টেট ফাইন্যান্সিয়াল রিলেশনটা আমরা কিন্তু ফাইন্যান্স কমিশনের মাধ্যমে দেখতে পাচ্ছি। সেন্ট্রাল স্টেট ফাইন্যান্সিয়াল রিলেশনটা বিশেষ করে যে সমস্ত ট্যাক্সেশনগুলো দেখছি যে সেন্ট্রাল গভর্নমেন্ট কালেকশন করছে, সেই ট্যাক্সেশনগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের কাছে কিভাবে অ্যালোটেট হবে। ট্যাক্সেশন যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট কালেক্ট করছে, সেই ট্যাক্সেশন থেকে যে রেভিনিউটা কালেক্ট হচ্ছে আর কি, সেটা কিভাবে সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টের মধ্যে অ্যালোট হবে, এই যে জায়গাগুলো এগুলো কিন্তু রেকমেন্ড করছে ফাইন্যান্স কমিশন। আরেকবার স্যার চেয়ারম্যানের নামটা বলবেন? হ্যাঁ, প্রেজেন্ট 15 ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যান হচ্ছেন এনকে সিং। এনকে সিং। ফার্স্ট ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যান হচ্ছেন কেসি নিয়োগী। ফার্স্ট ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যান হচ্ছেন কেসি নিয়োগী। 15 ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যান হচ্ছেন এনকে সিং। 14 ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যান হচ্ছেন ওয়াইভি রেড্ডি। ঠিক আছে স্যার। নেক্সট হচ্ছে ডেফিসিট ফাইন্যান্সিং। ডেফিসিট ফাইন্যান্সিং যদি হয় তাহলে এটা ঠিকই আছে, ইনক্রিজ ইন মানি সাপ্লাই। ডেফিসিট ফাইন্যান্সিং আমরা কখন দেখতে পাচ্ছি? ডেফিসিট ফাইন্যান্সিং দেখছি যে বাজেট ডেফিসিটের যে গ্যাপ, বাজেটে যখন এক্সপেন্ডিচারের পার্টটা বাজেটে যখন রিসিপ্টের পার্টের থেকে বেশি হচ্ছে, তখন সেই গ্যাপটাকে ফুলফিল করতে গিয়ে আমরা ডেফিসিট ফাইন্যান্সিং এর ব্যাপারটা দেখতে পাচ্ছি। ডেফিসিট ফাইন্যান্সিং কিন্তু ইনক্রিজ ইন মানি সাপ্লাই, মানে এই ধরো বাজেট ডেফিসিট যত বেশি বাড়বে তত দেখতে পাচ্ছি যে গভর্নমেন্টকে বড়োইং করতে হচ্ছে, ইন্টারনাল সোর্স থেকে বলো এক্সটার্নাল সোর্স থেকে বলো। ইন্টারনাল বলতে বড়োইং বলতে আমরা দেখতে পাচ্ছি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার থেকে বড়োইং করছে, পাবলিক ডেপ্টের ব্যাপারটা দেখতে পাচ্ছি, নোট প্রিন্ট করছে, এগুলো সব ইন্টারনাল বড়োইং। এক্সটার্নাল বড়োইং বলতে যে সমস্ত ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো আছে, IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ওয়ার্ল্ড ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এই জাতীয় ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলোর থেকে বরোইং করছে। তাহলে এই যে ডেফিসিট ফাইন্যান্সিং যত বাড়বে বা বাজেটে এক্সপেন্ডিচারের পার্টটা যত বাড়বে, তত আমরা দেখতে পারবো যে ইকোনমিতে মানি সাপ্লাইও ইনক্রিজ হবে। ইনক্রিজ ইন মানি সাপ্লাই, ইনক্রিজেস মানি সাপ্লাই হচ্ছে। ডেফিসিট ফাইন্যান্সিং অফ এ প্ল্যান নর্মালি হ্যাজ, হ্যাঁ এটা একটা প্রবাবিলিটি আছে, অপশন এটাই কারেক্ট। অপশন এ হচ্ছে an inflationary effect on the economy. Deficit financing of a plan normally has an inflationary effect on the economy. ডেফিসিট ফাইন্যান্সিং যদি দেখি তাহলে দেখতে পারবো যে বরোইং করছে ইন্টারনাল বা এক্সটার্নাল সোর্স থেকে, ডেফিনেটলি সেটা কিন্তু ইনফ্লেশনারি এফেক্ট হচ্ছে ইকোনমিক রেসপেক্টে দেখলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি।
কিভাবে ইনফ্লেশনারি এফেক্ট হচ্ছে, ইনফ্লেশনারি এফেক্ট অন দ্য ইকোনমি কিভাবে দেখছি, কেননা আমরা এর ফলে ইকোনমিতে মানি সাপ্লাই ইনক্রিজ করতে দেখতে পাচ্ছি। মানি সাপ্লাই যদি ইনক্রিজ করে কমন পাবলিকের পারচেজিং পাওয়ার বাড়বে আর এগ্রিগেট ডিমান্ডও ইকোনমিতে বাড়বে, তার ফলে স্বাভাবিকভাবেই আমরা দেখতে পারবো একটা ইনফ্লেশনারি এফেক্ট অন দ্য ইকোনমি ডেফিসিট ফাইন্যান্সিং এর ফলে। প্রাইসেস ক্যান বি স্টেবিলাইজড, আচ্ছা এখানে দুটোই হবে, অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। ইনক্রিজ ইন প্রোডাকশন, অবশ্যই শর্ট টার্ম বেসিসে প্রোডাকশনটা ইনক্রিজ করানো যেতে পারে, আমি কিন্তু লং টার্ম বেসিসে ইনক্রিজ করাতে পারবো না। ইনক্রিজিং প্রোডাকশন, কন্ট্রোলিং দ্য মানি সাপ্লাই অফ কন্ট্রোলিং দ্য সাপ্লাই অফ মানি, দুটোই হবে এ অ্যান্ড বি। আচ্ছা এগুলো কারেন্ট দেখবে, কারেন্ট ডেটা দেখবে, কারেন্ট ফিসকাল ডেফিসিট 2021-22, 2020-21 এর ফিসকাল ডেফিসিট, প্রাইমারি ডেফিসিট আর রেভিনিউ ডেফিসিট, এই পার্সেন্টেজ গুলো দেখবে। ফিসকাল ডেফিসিট মেজার্স, এখানে ফিসকাল ডেফিসিট কি বলেছিলাম, গভর্নমেন্ট বাজেট এক্সপেন্ডিচার মাইনাস গভর্নমেন্ট বাজেট রিসিভ এক্সক্লুডিং বরোইং অ্যান্ড আদার লায়াবিলিটিস, এটা বলেছিলাম আমরা হচ্ছে ফিসকাল ডেফিসিট। এটাকে ভাঙলে আমরা বলেছিলাম ফিসকাল ডেফিসিট ইজ ইকুয়াল টু কি আসছে, বাজেট ডেফিসিট প্লাস বরোইং অ্যান্ড আদার লায়াবিলিটিস। বাজেট ডেফিসিট লাস্ট লাইনটাও মনে রাখবে, সেটা হচ্ছে ফিসকাল ডেফিসিট ইজ ইকুয়াল টু বাজেট ডেফিসিট প্লাস বরোইং অ্যান্ড আদার লায়াবিলিটিস। তাহলে ফিসকাল ডেফিসিট কি বলছে আমরা এখানে দেখতে পাচ্ছি, বাদ বাকি অপশন গুলো আসছে না, ভালো করে একটু অপশন গুলো সবগুলোকে দেখে নাও। তো এখানে আমাদের কারেক্ট অ্যান্সার আসছে দ্য অ্যামাউন্ট অফ ইনক্রিজ ইন গভর্নমেন্ট ডেপ্ট, কিভাবে ডেপ্ট ইনক্রিজ হচ্ছে সেটা কিন্তু মেজার করছে। মানে ফিসকাল ডেফিসিট মানেই তো গভর্নমেন্টের বাজেট এক্সপেন্ডিচারের পার্টটা বাজেট রিসিপ্টের পার্টের থেকে বেশি হচ্ছে, ডেফিসিট বলছে মানে এক্সপেন্ডিচারের পার্টটা বেশি হচ্ছে। তো স্বাভাবিকভাবেই সেক্ষেত্রে বরোইং করতে হচ্ছে গ্যাপটাকে ফুলফিল করতে গিয়ে, তাহলে এটার মাধ্যমে আমরা বুঝতে পারছি দ্য অ্যামাউন্ট অফ ইনক্রিজ ইন গভর্নমেন্ট ডেপ্ট, অপশন এটা কারেক্ট আসছে। নেক্সট হচ্ছে সেন্ট্রাল স্টেট ফাইন্যান্সিয়াল রিলেশনশিপ আর লুকড আফটার বাই ফাইন্যান্স কমিশন। Which out of the following can be levied by state government? Tax on profession, professional tax যেটাকে বলছি, that is one type of direct tax. ইনকাম ট্যাক্স যদি দেখি আমরা ডিরেক্ট ট্যাক্স বলবো, এটা সেন্ট্রাল গভর্নমেন্ট। ওয়েলথ ট্যাক্স ডিরেক্ট ট্যাক্স সেন্ট্রাল গভর্নমেন্ট। ক্যাপিটাল গেইনস ট্যাক্স এটাও আমরা দেখি সেন্ট্রাল গভর্নমেন্ট ইম্পোজ করছে। তো এখানে আমরা ট্যাক্স অন প্রফেশন বা প্রফেশনাল ট্যাক্স বলছি, এটাও ডিরেক্ট ট্যাক্স, কিন্তু এটা কিন্তু ইম্পোজ করছে স্টেট গভর্নমেন্ট, আমরা দেখতে পাচ্ছি। নেক্সট হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট, এই জাতীয় কোশ্চেন গুলো খেয়াল রাখবে, নট বলে কিন্তু অনেক অন্য সময় কোশ্চেনে, অনেক সময় অনেক কোশ্চেনে কিন্তু নট বলা থাকে, আমরা কিন্তু নট ওয়ার্ডটাকে খেয়াল করি না, আমরা যেটা ওই বাদবাকি যে অ্যান্সারটা হচ্ছে নটকে বাদ দিয়ে আমরা সেরকম অ্যান্সার দিয়ে আসি, তো নটটা কিন্তু সবসময় খেয়াল করবে। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ওয়ান অফ দ্য sources of revenue of the village panchayat, village panchayater revenue source নয়, government grants village panchayater revenue source, local taxes on land source, house tax source, income tax কিন্তু আমরা বলছি not, যেহেতু বলেছি। ফাইন্যান্স কমিশন ইজ, ফাইন্যান্স কমিশন আমরা বললাম কনস্টিটিউশনাল বডি, এটা একটা এই কনস্টিটিউশনাল বডি অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট এভরি 5 ইয়ার্স। খেয়াল করবে প্রত্যেক টাইম ডিউরেশনটাকে 5 বছর করে অ্যাপয়েন্ট কি করে প্রত্যেকটা ফাইন্যান্স কমিশনকে, আমরা দেখতে পাচ্ছি প্রেসিডেন্ট, আমাদের প্রেসিডেন্ট কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করে ফাইন্যান্স কমিশনকে। রামনাথ কোবিন্দ লাস্ট ফাইন্যান্স কমিশনকে অ্যাপয়েন্ট করেছেন, তো এটা দেখা যাচ্ছে। তো টু রিভিউ দ্য সেন্ট্রাল স্টেট ফাইন্যান্সিয়াল রিলেশনশিপ, অপশন সি হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন যেটা আসছি, নেক্সট কোশ্চেন যেটা আসছে সেটা হচ্ছে ফিসকাল পলিসি রেফার্স টু এগ্রিকালচারাল ফার্টিলাইজার পলিসি, রুরাল ক্রেডিট পলিসি, ইন্টারেস্ট পলিসি রিলেটেড টু revenue and expenditure policy of the government. Definitely fiscal policy বললে আমরা দেখছি যে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স অ্যাকচুয়ালি ফিসকাল পলিসিকে রেগুলেট করছে, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রিলেটেড টু রেভিনিউ অ্যান্ড এক্সপেন্ডিচার পলিসি অফ দ্য গভর্নমেন্ট। দু ধরনের ফিসকাল পলিসি আমরা হয় বলেছিলাম, একটাকে বলেছিলাম এক্সপেনশনারি ফিসকাল পলিসি, একটাকে বলেছিলাম কন্ট্রাকশনারি ফিসকাল পলিসি। ইনফ্লেশনকে কন্ট্রোল করতে গিয়ে গভর্নমেন্ট যে ধরনের ফিসকাল পলিসিকে ইউজ করে থাকে সেটাকে আমরা বলেছিলাম কন্ট্রাকশনারি ফিসকাল পলিসি। এক্ষেত্রে কি করে থাকে গভর্নমেন্ট,
ট্যাক্সেশনের পার্সেন্টেজ ইনক্রিজ করে, ডিরেক্ট ট্যাক্সের পার্সেন্টেজ আর কি। সাবসিডিকে আমরা দেখি যে কন্ট্রাকশনারি ফিসকাল পলিসি বলছি, সাবসিডিকে আমরা দেখি রিডিউস করছে, পাবলিক এক্সপেন্ডিচার বা নন পাবলিক এক্সপেন্ডিচার যেগুলো আছে সেগুলোকে রিডিউস করে থাকে। ইনফ্লেশন কন্ট্রোল করতে গিয়ে কন্ট্রাকশনারি ফিসকাল পলিসি গভর্নমেন্ট ইউজ করে থাকে। আরেকটা বলেছিলাম এক্সপেনশনারি ফিসকাল পলিসি, যেক্ষেত্রে গভর্নমেন্টের মেন মোটিভ হচ্ছে ইকোনমিতে মানি সাপ্লাইকে ইনক্রিজ করা। মানি সাপ্লাইকে ইনক্রিজ করাতে গিয়ে আমরা দেখি যে গভর্নমেন্ট এক্সপেনশনারি ফিসকাল পলিসি ইউজ করছে, এক্ষেত্রে ট্যাক্সেশনের পার্সেন্টেজকে রিডিউস করছে যাতে করে কমন পাবলিকের ওপর বার্ডেনটা রিডিউসড হয়। সাবসিডিকে ইনক্রিজ করছে, পাবলিক এক্সপেন্ডিচারকে ইনক্রিজ করছে ইউনিয়ন বাজেটের মাধ্যমে। আমরা এই কারণেই আরেকটা পয়েন্ট যেটা সেটা হচ্ছে ফিসকাল পলিসি কিন্তু ইমপ্লিমেন্ট হচ্ছে থ্রু দ্য ইউনিয়ন বাজেট, এটা খেয়াল রাখবে। আর ইন্টারেস্ট পলিসি বা ইন্টারেস্ট রেট পলিসি যেটাকে বলছি সেটাকে আমরা অল্টারনেটিভলি বলছি কিন্তু মানিটারি পলিসি। মানিটারি পলিসি ইজ অলসো নোন অ্যাজ ইন্টারেস্ট পলিসি অর ইন্টারেস্ট রেট পলিসি। আচ্ছা, সিক্স পে কমিশন আমরা দেখছি যে রিপোর্ট ওয়াজ হেডেড বাই দ্য ক্যাবিনেট সেক্রেটারি অফ কে এম চন্দ্রশেখর। নেক্সট হচ্ছে লার্জেস্ট এক্সপেন্ডিচার হেড ইন রেভিনিউ অ্যাকাউন্ট অফ দ্য লাস্ট ইউনিয়ন বাজেট ইজ লার্জেস্ট এক্সপেন্ডিচার বলেছে। আমরা এই বছরের হিসাবে যদি দেখি এটা অনেকটা আগের আছে, তো এবছরের হিসাবে যদি লার্জেস্ট এক্সপেন্ডিচার দেখি ইউনিয়ন বাজেটের ক্ষেত্রে কোন পার্টটা বলতে পারবে? স্যার হেলথের। হ্যাঁ, আমরা লার্জেস্ট এক্সপেন্ডিচার রেভিনিউ অ্যাকাউন্টে বলেছি, এটা কিন্তু আবার রেভিনিউ অ্যাকাউন্টে বললে ইন্টারেস্ট পেমেন্ট হচ্ছে, রেভিনিউ অ্যাকাউন্টটা মেনশন করা আছে। আমরা যদি দেখি ইন্টারেস্ট পেমেন্টটা হচ্ছে রেভিনিউ অ্যাকাউন্টের লার্জেস্ট এক্সপেন্ডিচার। আমরা অ্যাকচুয়ালি ইন্টারেস্ট পেমেন্টকে দেখতে পারবো এটা কিন্তু লায়াবিলিটি হিসাবে, রেভিনিউ অ্যাকাউন্টের আন্ডারে যে পার্টগুলো থাকে সেগুলোকে আমরা গভর্নমেন্টের রেসপেক্টে দেখলে লায়াবিলিটি হিসাবে দেখতে পাই। তো লার্জেস্ট এক্সপেন্ডিচার এখানে যদি দেখি তো এখানে আমরা দেখছি ইন্টারেস্ট পেমেন্ট। Which of the following taxes oblique duties is not under the jurisdiction of the আচ্ছা, আরেকটা যদি দেখি আমরা যদি সেক্টর ওয়াইজ দেখি মানে বিভিন্ন যে মিনিস্ট্রি ওয়াইজ যদি আমরা দেখি তাহলে কিন্তু ম্যাক্সিমাম এক্সপেন্ডিচার অ্যালটমেন্ট কিন্তু কোন সেক্টরে হয় সেটা কিন্তু ডিফেন্সের ক্ষেত্রে দেখছি। আমরা যদি দেখি যে মিনিস্ট্রি ওয়াইজ যে গভর্নমেন্টের অ্যালটমেন্ট আছে ইউনিয়ন বাজেটের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা কিন্তু দেখব ডিফেন্সের ক্ষেত্রে। নেক্সট হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং taxes oblique duties is not under the jurisdiction of central government? Land revenue, corporate tax, income tax আমরা দেখছি one type of direct tax, এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের জুরিসডিকশনে। পার্সোনাল ইনকাম ট্যাক্স এটা হচ্ছে ডিরেক্ট ট্যাক্স সেন্ট্রাল গভর্নমেন্টের জুরিসডিকশনে। কাস্টম ডিউটি এটা হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স, কাস্টম ডিউটির আন্ডারে আমরা দেখতে পাচ্ছি এক্সপোর্ট ডিউটি ইম্পোর্ট ডিউটি দুটোকে একসঙ্গে কাস্টম ডিউটি বলছি, এটা হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স, এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের জুরিসডিকশনে পড়ছে। ল্যান্ড রেভিনিউকে আমরা বলছি কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের জুরিসডিকশনে পড়ছে না, এটা স্টেটের আন্ডারে পড়ছে। নেক্সট হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ অ্যান ইনডাইরেক্ট ট্যাক্স লেভিড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ইন ইন্ডিয়া? হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ অ্যান ইনডিরেক্ট ট্যাক্স লেভিড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট? এখানে কিন্তু এক এক করে যদি দেখি ইনডিরেক্ট ট্যাক্স বলেছে প্রথমত আর সেন্ট্রাল গভর্নমেন্ট বলেছে, দুটোই খেয়াল রাখতে হবে। এগ্রিকালচার ইনকাম ট্যাক্স স্টেট গভর্নমেন্ট হচ্ছে না, বাদ চলে যাচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্ট বলেছে। কর্পোরেট ট্যাক্স সেন্ট্রাল গভর্নমেন্ট। নেক্সট কি বলেছে? ইনডিরেক্ট ট্যাক্স বলেছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি ডিরেক্ট ট্যাক্স হচ্ছে, তো এটাও বাদ চলে গেল। প্রফেশনাল ট্যাক্স স্টেট গভর্নমেন্ট, ডিরেক্ট ট্যাক্স বাদ চলে গেল। তারপরে থাকলো ইনডিরেক্ট ট্যাক্স সেন্ট্রাল গভর্নমেন্ট, এটা হচ্ছে সার্ভিস ট্যাক্স, যদিও প্রেজেন্টলি আমরা দেখতে পাচ্ছি এটার কিন্তু কোনো ধরনের এক্সিস্টেন্স নেই এই মুহূর্তে, কিন্তু সার্ভিস ট্যাক্স জিএসটির আন্ডারে ইনক্লুড হয়ে গেছে। VAT is imposed on the option C হচ্ছে কারেক্ট অ্যান্সার, দ্য ভ্যালু অ্যাডেড অ্যাট ইচ স্টেজ অফ প্রোডাকশন অফ এ কমোডিটি। আমরা ভ্যাট কে বিভিন্ন স্টেজ ওয়াইজ দেখেছি, ম্যানুফ্যাকচারিং ভ্যালু অ্যাডেড ট্যাক্সেস। নেক্সট এটাকে আমরা চেঞ্জ হয়ে রিনেমড হতে দেখেছি মড ভ্যাট বা মডিফাইড ভ্যালু অ্যাডেড ট্যাক্সেস। নেক্সট এটাকে আবার চেঞ্জ হতে দেখেছি আমরা, সেটা হচ্ছে সেন্ট্রাল ভ্যালু অ্যাডেড ট্যাক্সেস। এরকম বিভিন্ন স্টেপ ওয়াইজ ভ্যাটকে আমরা কিন্তু চেঞ্জ হতে দেখেছি। তো দ্য ভ্যালু অ্যাডেড অ্যাট ইচ স্টেজ অফ প্রোডাকশন অফ এ কমোডিটি, অপশন সি হচ্ছে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে
the Fiscal Responsibility and Budget Management Act deals with 2004 বলে অ্যাকচুয়ালি, এটা আমরা দেখছি অ্যাকচুয়ালি রেভিনিউ ডেফিসিট, এটাও কারেক্ট, ফিসকাল ডেফিসিটও কারেক্ট, কিন্তু মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট দুটোই আছে অপশানে, সেটা হচ্ছে বোথ রেভিনিউ ডিলস উইথ বোথ ফিসকাল ডেফিসিট অ্যান্ড রেভিনিউ ডেফিসিট। এখানে এফআরবিএম অ্যাক্ট যেটাকে বলছি, এদের মেন মোটিভ কি হচ্ছে? মেন মোটিভ হচ্ছে ডেফিসিটের যে পার্টগুলো সেগুলোকে রিডিউস করা, ফিসকাল ডেফিসিট, রেভিনিউ ডেফিসিট বা বাজেট ডেফিসিট রিডিউস করা। সেটাকে রিডিউস করাতে গেলে এরা সাবসিডি রিডিউস করে গভর্নমেন্ট আর কি, সাবসিডি রিডিউস করছে বা পাবলিক এক্সপেন্ডিচার রিডিউস করছে, যেগুলোর মাধ্যমেই তো গভর্নমেন্টের বাজেট এক্সপেন্ডিচারের পার্টটা রিডিউস করা পসিবল। আর বাজেট এক্সপেন্ডিচারের পার্টটা যদি রিডিউসড হয় তাহলেই তো ফিসকাল ডেফিসিট রিডিউস হওয়া পসিবল বা রেভিনিউ ডেফিসিট রিডিউস হওয়া পসিবল। এইটাকে রিডিউস করা, যখন কোনো একটা কান্ট্রির ইকোনমি ধরো সাপোজ ফর এক্সাম্পল বুম কন্ডিশনে আছে, যখন ইকোনমিক গ্রোথ রেট জেনারেট করছে, এমপ্লয়মেন্ট পার্সেন্টেজ ইনক্রিজ করছে, এরকম একটা সিচুয়েশনে গভর্নমেন্ট কিন্তু এফআরবিএম অ্যাক্টকে রেকমেন্ড করতে পারে। এটা একটা কন্ডিশন হতে পারে। আরেকটা হতে পারে যখন দেখা যায় যে ফিসকাল ডেফিসিট বা রেভিনিউ ডেফিসিটের পার্সেন্টেজটা বিশালভাবে ইনক্রিজ করছে, সেটাকে রিডিউস করাতে গিয়ে এফআরবিএম অ্যাক্টটা কিন্তু রেকমেন্ড করা যেতে পারে। ফাইন্যান্স কমিশন ইজ কনস্টিটিউটেড বাই প্রেসিডেন্ট এভরি 5 ইয়ার্স, অপশন সি হচ্ছে। নেক্সট হচ্ছে ইন রুপিস, ইন্ডিয়ান রুপিস ফুললি কনভার্টেবল অ্যাট, ইন্ডিয়ান রুপিস ফুললি কনভার্টেবল অ্যাট, এটা আমরা কিন্তু বলছি কারেন্ট অ্যাকাউন্ট। আমরা যদি ইন্ডিয়ান রুপির ক্ষেত্রে দেখি তাহলে দুটো পার্ট দেখতে পারবো কনভার্টিবিলিটির দিক থেকে দেখলে, একটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্টের পার্ট, একটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্টের পার্ট। কারেন্ট অ্যাকাউন্টকে আমরা যদি দেখি তাহলে আমরা বলবো ফুললি কনভার্টেবল, আর ক্যাপিটাল অ্যাকাউন্টকে আমরা যদি দেখি তাহলে আমরা বলবো পার্সিয়ালি কনভার্টেবল। কারেন্ট অ্যাকাউন্টকে আমরা ইন্ডিয়ান রুপির ক্ষেত্রে দেখলে বলবো ফুললি কনভার্টেবল। কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে আমরা কি বলেছিলাম, এক্সপোর্ট ইম্পোর্টের পার্টগুলো আছে। এক্সপোর্ট বা ইম্পোর্ট করতে গিয়ে যখন ডলারকে রুপিসে কনভার্ট হচ্ছে বা রুপিসকে ডলারে কনভার্ট হচ্ছে, তখন কোনো ধরনের রেস্ট্রিকশন থাকছে না। সেই কারণে কারেন্ট অ্যাকাউন্টকে আমরা কিন্তু বলছি সবসময় ফুললি কনভার্টেবল। কিন্তু ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্ষেত্রে মানে ফরেন ইনভেস্টমেন্ট বলো, ফরেন লোন বলো, এই সময় কিন্তু বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন দেখা যাচ্ছে আমাদের সেন্ট্রাল ব্যাংক বা আরবিআই বা গভর্নমেন্টের তরফ থেকে। এই কারণে ক্যাপিটাল অ্যাকাউন্টকে আমরা বলছি পার্সিয়ালি কনভার্টেবল। ওভারঅল আমরা কারেন্ট অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট দুটো পার্টকে কনসিডার করলে আমরা বলতে পারি যে ইন্ডিয়ান রুপি হচ্ছে পার্সিয়ালি কনভার্টেবল। ইন্ডিয়ান রুপি যদি বলে ওভারঅল দেখলে পার্সিয়ালি কনভার্টেবল, কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে দেখলে ফুললি কনভার্টেবল, ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্ষেত্রে দেখলে পার্সিয়ালি কনভার্টেবল আমরা বলছি। ব্রেটেন উডসে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন কান্ট্রি তাদের যে ব্যাপারটা ছিল আগে ম্যাক্সিমাম ক্ষেত্রে ফিক্সড এক্সচেঞ্জ রেট সিস্টেমে ছিল, সেখান থেকে শিফট হয়ে আমরা দেখতে পাচ্ছি ফ্লোটিং এক্সচেঞ্জ রেট সিস্টেমে এসছে। নেক্সট হচ্ছে পঞ্চায়েত ইন ওয়েস্ট বেঙ্গল আর অথরাইজ টু কালেক্ট, অপশন সি হচ্ছে টোল ট্যাক্সেস অ্যান্ড ওয়াটার ট্যাক্সেস। ইন্ডিয়ান ইকোনমি ইজ, এটা কি বলছি, মিক্সড ইকোনমি, কেননা পাবলিক সেক্টর প্রাইভেট সেক্টর দুটোরই এক্সিস্টেন্স সাইমালটেনিয়াসলি আমরা দেখতে পাচ্ছি। ইন্ডিয়ান ইকোনমিকে আমরা মিক্সড ইকোনমি বলছি। ইন্ডিয়ান ইকোনমি কিসের ওপর বেস করে মিক্সড ইকোনমি হয়েছে? ইন্ডিয়া অপটেড মিক্সড ইকোনমি অন দ্য বেসিস অফ ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল পলিসি, দ্যাট ইজ 1948। 1948 এর ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল পলিসির ওপর বেস করে ইন্ডিয়া কিন্তু মিক্সড ইকোনমি হয়েছে। টাইম পিরিয়ড বললে কোন সময় হয়েছে মিক্সড ইকোনমি, তাহলে আমরা বলবো সেকেন্ড 5 ইয়ার প্ল্যান। টাইম পিরিয়ড বললে সেকেন্ড 5 ইয়ার প্ল্যান। আর ইন্ডিয়ান ইকোনমি কবে কিসের ওপর বেস করে মিক্সড ইকোনমি হয়েছে? ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল পলিসি, দ্যাট ইজ 1948, এটার উপর বেস করে ইন্ডিয়ান ইকোনমি কিন্তু মিক্সড ইকোনমি হয়েছে। অপশন এ তে কি আছে? টোটালি কমান্ড ইকোনমি উইথ নো প্রাইভেট সেক্টর। ইন্ডিয়ান ইকোনমি ইজ টোটালি কমান্ড ইকোনমি। কমান্ড ইকোনমি আমরা কোন ইকোনমিকে বলি? সোশ্যালিস্টিক ইকোনমিকে। সোশ্যালিস্টিক ইকোনমিকে আমরা কিন্তু কমান্ড ইকোনমিও বলে থাকি, যেখানে কোনো প্রাইভেট সেক্টর নেই। নেক্সট হচ্ছে পয়েন্ট আউট দ্য ফলস স্টেটমেন্ট। কোশ্চেনটা দিয়েছে ফলস স্টেটমেন্ট। ইন্ডিয়া এন্টার্ড ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার রিফর্ম বাই,
ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার রিফর্ম কথা বললে যেটা হবে সেটা হচ্ছে লিবারালাইজেশনের কথা, যেটা হবে এক্সপোর্ট ইম্পোর্টের উপর রেস্ট্রিকশন গুলো রিডিউস করার কথা, আমাদের কান্ট্রির ইকোনমিকে আরো বেশি করে লিবারালাইজ করা, ওপেন ইকোনমির দিকে নিয়ে যাওয়া, এগুলোকে বলছে ফাইন্যান্সিয়াল সেক্টর রিফর্মের আন্ডারে। তো ইনক্রিজিং ইম্পোর্ট রেস্ট্রিকশন, ইম্পোর্টের উপর বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন ইম্পোজ করা, এটা যদি ইনক্রিজ হয় সেটা তো কখনোই ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারাল রিফর্মের মধ্যে ইনক্লুড হতে পারে না, তাই না? ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারাল রিফর্মের মধ্যে ইনক্লুড নয়, ফলস স্টেটমেন্ট। কোনটা? ইনক্রিজিং ইম্পোর্ট রেস্ট্রিকশন, অপশন এ। নেক্সট কোশ্চিন, স্ট্রাকচারাল রিফর্ম অফ ফাইন্যান্সিয়াল পলিসি নিডস। এখানে স্ট্রাকচারাল রিফর্ম বললে দুটো পয়েন্ট আমাদের মনে রাখতে হবে। নাম্বার 1 পয়েন্ট হচ্ছে সিআরআর এসএলআর এর পার্সেন্টেজকে রিডিউস করা, নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 পয়েন্ট হচ্ছে প্রায়োরিটি সেক্টর যেগুলো আছে তার মধ্যে কি পড়ছে? এগ্রিকালচার পড়ছে, প্রায়োরিটি সেক্টরের মধ্যে পড়ছে স্মল স্কেল ইন্ডাস্ট্রি, প্রায়োরিটি সেক্টরের মধ্যে পড়ছে এডুকেশন। এই যে প্রায়োরিটি সেক্টরগুলো আছে বা উইকার সেকশন পিপল, এদের ইজি লোন প্রোভাইড করা, এটা আরো ইনক্রিজ করা, প্রায়োরিটি সেক্টর গুলোকে ইজি লোন যেটা প্রোভাইড করা হচ্ছে সেটাকে আরো ইজি করা। তো এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি স্ট্রাকচারাল রিফর্ম অফ ফাইন্যান্সিয়াল পলিসি নিডস বললে। কিন্তু আমাদের এখানে এক একটা করে যদি অপশন দেখি, এসএলআর টু ইনক্রিজ এন্ড সিআরআর টু ফল, একটা ইনক্রিজ একটা ফল হচ্ছে না। বোথ সিআরআর এন্ড এসএলআর টু ইনক্রিজ হচ্ছে না, অপশন বি। কাট ডাউন অফ ইজি লোন টু প্রায়োরিটি সেক্টর, এটা অপোজিট দিয়েছে, উল্টোটা দিয়েছে, ইনক্রিজ হবে, এটা কোনোটাই হচ্ছে না, নান অফ দ্য অ্যাবাভ হচ্ছে কারেক্ট। মেজর পার্ট অফ ট্যাক্স রেভিনিউ ইন ইন্ডিয়া কামস ফ্রম, এই মুহূর্তে দাঁড়িয়ে দেখলে ডিরেক্ট ট্যাক্স, কিন্তু ম্যাক্সিমাম রেভিনিউ কোথা থেকে আসছে? ইউনিয়ন বাজেটের ক্ষেত্রে আমাকে যদি মেনশন করে তাহলে ম্যাক্সিমাম রেভিনিউ কিন্তু আমরা দেখতে পাচ্ছি আসছে, যদি আমরা বরোইং এন্ড আদার লায়াবিলিটিস বাদ দিই, ট্যাক্সেশনের মধ্যে ম্যাক্সিমাম রেভিনিউ আসছে জিএসটি থেকে, কিন্তু ওভারঅল আমরা ট্যাক্স রেভিনিউটা ম্যাক্সিমাম দেখছি হচ্ছে ডিরেক্ট ট্যাক্স। The railway budget of India is presently কিন্তু আমরা দেখতে পাচ্ছি a part of the union budget 2017 থেকে 2016 এ বিবেক দেবরায় কমিটির রেকমেন্ডেশনে 2016 এ বিবেক দেবরায় কমিটির রেকমেন্ডেশনে আমরা দেখতে পাচ্ছি 2017 থেকে কিন্তু দেখা যাচ্ছে 2017 থেকে কিন্তু দেখা যাচ্ছে ইউনিয়ন বাজেটের সাথে মার্চ করে গেছে রেলওয়ে বাজেট। অপশন এটা হবে এই মুহূর্তে দাঁড়িয়ে কারেক্ট অ্যান্সার। মনিটারি পলিসি অফ ইন্ডিয়া ইজ ফ্রেমড বাই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আরেকটা কয়েকটা পয়েন্ট বলে দিই এখানে, ফিসকাল পলিসি তো ঠিক আছে, ফর্মুলেটেড বাই দ্য মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। আরেকটা যেটা বলার সেটা হচ্ছে মনিটারি পলিসির ক্ষেত্রে পলিসি রেটগুলোকে রিভাইজ করে থাকে কে? ডিফারেন্ট পলিসি রেট, রেপো রেট বলো, রিভার্স রেপো রেট বলো, ব্যাংক রেট বলো, ক্যাশ রিজার্ভ রেশিও বলো, স্ট্যাচুটারি লিকুইডিটি রিকোয়ারমেন্ট বা রেশিও বলো, এগুলোকে রিভাইজ করে থাকে কে? এগুলোকে রিভাইজ করে থাকে বাই মান্থলি বেসিসে মনিটারি পলিসি কমিটি, বাই মান্থলি বেসিসে। খেয়াল রাখবে ইয়ারে 6 বার রিভাইজ হয় এই পলিসি রেটগুলো, যেটা করে থাকে বাই মান্থলি বেসিসে এই মনিটারি পলিসি কমিটি। মনিটারি পলিসি কমিটির চেয়ারম্যান থাকেন আরবিআই এর গভর্নর, ডেপুটি গভর্নরও কিন্তু মনিটারি পলিসি কমিটিতে থাকে। টোটাল মেম্বার থাকে মনিটারি পলিসি কমিটিতে 6 জন। নেক্সট হচ্ছে অবজেক্টিভ অফ ফিসকাল রেসপন্সিবিলিটি এন্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট 2004 ইজ, ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চিনটা, টু রিডিউস রেভিনিউ ডেফিসিট, অপশন এ কারেক্ট, টু রিডিউস ফিসকাল ডেফিসিট, অপশন বি correct, to ensure that public debt does not exceed 50% of GDP of the year from 2011, এটাও কারেক্ট, অপশন ডি হচ্ছে অল অফ দ্য অ্যাবাভ হচ্ছে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, IREDA এটা অ্যাকচুয়ালি ইকোনমিক্স রিলেটেড নয়, ফুল ফর্মটা লিখতে পারো ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড, ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড। এটা আমরা যদি দেখি কারেক্ট অ্যান্সার ডেভেলপমেন্ট অফ রিনিউয়েবল এনার্জি। গ্লোবালাইজেশন অফ ইন্ডিয়ান ইকোনমি মিনস আমরা বলছি অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। গ্লোবালাইজেশনের ক্ষেত্রে
এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে বা ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে বিভিন্ন ধরনের যে রেস্ট্রিকশন গুলো ছিল সেগুলোকে লিবারেল করেছে। গ্লোবালাইজেশনে আমরা দেখতে পাচ্ছি মেনলি আমরা কান্ট্রিতে কোন সময় থেকে গ্লোবালাইজেশন আসতে দেখছি, এলপিজি মডেলটা যে সময় থেকে ইমপ্লিমেন্টেড হয়েছে বা আফটার নিউ ইকোনমিক পলিসি বা ইকোনমিক রিফর্ম। এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন ডি, পুটিং মিনিমাম রেস্ট্রিকশন অন ট্রেড রিলেশনস উইথ other countries, putting minimum restrictions on trade relations with other countries, option D. Next question, in the 90s কি বলছি, 90s এ আমরা দেখতে পাচ্ছি যে growth rate of primary sector was highest, growth rate of secondary sector was highest, growth rate of tertiary sector was highest, option C. ডেফিনেটলি নিউ ইকোনমিক পলিসি বা ইকোনমিক রিফর্ম থেকে আমরা কিন্তু টার্সিয়ারি সেক্টরের ডমিনেন্সি আরো বেশি করে আমাদের কান্ট্রিতে দেখতে পাচ্ছি। অপশন সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার, এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে যেটা আসছি, ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিয়াল রিসেশন ইন দ্য 90s স্টার্টেড ইন দ্য ইয়ার, ইন্ডাস্ট্রিয়াল রিসেশন যদি বলে তাহলে আমরা দেখতে পাচ্ছি 98, 99, ঠিক আছে। নেক্সট হচ্ছে প্রফিট মেকিং ইন্ডাস্ট্রি বিকামস the most important factor responsible for it among the following. প্রফিট মেকিং ইন্ডাস্ট্রি এটা কি কারণে হতে পারে, কোঅর্ডিনেশনের অভাবে, ডিউ টু ল্যাক অফ কোঅর্ডিনেশন। এটা যদি আমরা দেখি বা যদি দেখি ল্যাক অফ কোঅর্ডিনেশন অফ ম্যানেজমেন্ট সিস্টেমের ক্ষেত্রে আর কি বলা যেতে পারে, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রফিটে চলছে এরকম কোনো অর্গানাইজেশন লসে রান করতে পারে। প্রফিট মেকিং কোনো ইন্ডাস্ট্রি কিন্তু সিক ইন্ডাস্ট্রি হিসাবে প্রফিট মেকিং কোনো ইন্ডাস্ট্রিকে আমরা দেখতে পারি। তাহলে অপশন এ হচ্ছে আর কি নাম্বার 3 পয়েন্ট, ল্যাক অফ প্রপার প্ল্যানিং অফ দ্য ম্যানেজমেন্ট, অপশন এ। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল পলিসি 1994, ঠিক আছে, এটা একটু মনে রেখো। নেক্সট হচ্ছে ফ্রম হুইচ ইয়ার দ্য পলিসি অফ গ্লোবালাইজেশন অফ দ্য ইন্ডিয়ান ইকোনমি হ্যাজ বিন ফলোড। আমরা যদি দেখি এটা মেনলি নিউ ইকোনমিক পলিসি বা ইকোনমিক রিফর্মের পর থেকে আমরা দেখছি 1991 হচ্ছে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। In the second industrial policy of 1956, industries were divided into আমরা তিনটে শিডিউলে দেখছি, মানে 3 ক্লাসেস হবে এখানে। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন বি 3 ক্লাসেস। আচ্ছা, এখানে নেক্সট কোশ্চেন, government of India has started selling share of the selected public sectors from the year, actually আমরা যদি দেখি 1991 এর নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি, 1991 এ ইকোনমিক রিফর্মের আসার পরে ফার্স্ট স্টেপ হিসাবে আমরা দেখছি জুলাই 1991 এ 24 জুলাই 1991 এ নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি আসছে। নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসিতেই আমরা দেখতে পাচ্ছি যে লস মেকিং পাবলিক সেক্টর যে ইউনিটস গুলো ছিল সেগুলোকে প্রাইভেটাইজেশনের উপর জোর দেওয়া হয়েছে। অর্থাৎ মেনলি আমরা এটাকে নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি 1991 এর জুলাইতে এলো, মেনলি আমরা কিন্তু 1992 থেকে এই জায়গাটা ইমপ্লিমেন্টেড হতে দেখছি। লসে রান করছে এরকম পাবলিক সেক্টর যার ওনারশিপ গভর্নমেন্টের থেকে প্রাইভেট কোনো ইন্ডিভিজুয়াল বা প্রাইভেট কোনো কোম্পানির হাতে ট্রান্সফার করার কথা বলা হয়েছে, বা তার একটা ওনারশিপের সার্টেন পার্সেন্টেজ সেল করার কথা বলা হয়েছে, যেটাকে আমরা বলছি ইকোনমিক্স টার্মে দেখলে ডিসইনভেস্টমেন্ট পলিসি। ইন্ডাস্ট্রিয়াল সেক্টরগুলোর ক্ষেত্রে বিভিন্ন সেক্টর, শুধুমাত্র ইন্ডাস্ট্রিয়াল সেক্টর না, বিভিন্ন সেক্টরগুলোর ক্ষেত্রেই আমরা এটা দেখতে পাচ্ছি আরো বেশি করে আর কি। ট্রিপস, হোয়াট ইজ মিন বাই ট্রিপস? ট্রেড রিলেটেড ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, এগুলো এক্সট্রা আমি ডিসকাস করব মানে ফাইন্যান্সিয়াল সিস্টেম শেষ হওয়ার পরে আলাদাভাবে এই টার্মগুলো। ট্রেড রিলেটেড ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট এটা কি অ্যাকচুয়ালি একটু বলে দিই। গ্যাটকে আমরা দেখতে পাচ্ছি কবে? গ্যাটকে আমরা সেট আপ হতে দেখতে পাচ্ছি 1947 এ। 1947 এ জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ এন্ড ট্রেড, আমরা গ্যাটকে দেখতে পাচ্ছি। এই গ্যাটের ক্ষেত্রে আমরা বিভিন্ন, গ্যাটটা অ্যাকচুয়ালি যদি লক্ষ্য করি এটা কিন্তু একটা কন্ট্রাক্ট, এটা কিন্তু কোনো ধরনের ইনস্টিটিউশন বা অর্গানাইজেশন নয়। গ্যাট হচ্ছে একটা কন্ট্রাক্ট, ইনিশিয়ালি 23টা নেশনের মধ্যে 1947 এ একটা জেনারেল এগ্রিমেন্ট আমরা দেখতে পাচ্ছি, এবং এই 1986 এ গ্যাটের উরুগুয়ে রাউন্ড মিটিং এ গ্যাটের যারা মেম্বার ছিলেন
তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কন্ট্রাডিকশন দেখা গেল। 1994 থেকে 1986 থেকে 1994 পর্যন্ত এই উরুগুয়ে রাউন্ড মিটিং চলেছিল। সেই কন্ট্রাডিকশনের মধ্যে এই ট্রিপসও কিন্তু ছিল। এই ট্রিপসকে মেনলি আমরা ইমপ্লিমেন্ট হতে দেখতে পাচ্ছি WTO হওয়ার পর থেকে, অর্থাৎ 1 জানুয়ারি 1995-এ আমরা দেখছি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা WTO, যেটাকে আমরা একটা অর্গানাইজেশন বা ইনস্টিটিউশন হিসেবে দেখছি। গ্যাট ছিল একটা কন্ট্রাক্ট, গ্যাটকে রিপ্লেস করে WTO এলো, এটাকে একটা অর্গানাইজেশন বা ইনস্টিটিউশন হিসেবে দেখছি। এটা অ্যাকচুয়ালি কি, ট্রিপসটা অ্যাকচুয়ালি কি, কপিরাইট, অর্থাৎ কোনো কান্ট্রি বা কোনো কোনো একটা ইনস্টিটিউশন, ধর কোনো কান্ট্রির আন্ডারে তো মধ্যে আর কি, তারা কোনো প্রোডাক্ট প্রডিউস করলে তার যে কপিরাইট, ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে সেই কপিরাইটের যে ব্যাপারটা, সেটাকেই আমরা ট্রিপস হিসাবে দেখছি, ট্রেড রিলেটেড ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, যেটা ফুল ফর্ম। লিবারালাইজেশন, আচ্ছা লিবারালাইজেশনের ক্ষেত্রে দুটো কন্ডিশন দেখবে। একটা হচ্ছে লিবারালাইজেশন যদি বলে, খালি লিবারালাইজেশন ওয়ার্ডটা যদি আমাকে মেনশন করা থাকে 1991, র্যাডিক্যাল লিবারালাইজেশন। র্যাডিক্যাল লিবারালাইজেশন বলতে মূলত আমরা যেটা বলছি, এই এলপিজি মডেলটাকে ইমপ্লিমেন্টেড হতে, এবং লিবারালাইজেশনের ক্ষেত্রে যেগুলো মেনশন করা হচ্ছে সেগুলোকে ইমপ্লিমেন্টেড হতে। র্যাডিক্যাল লিবারালাইজেশন বলতে গেলে সেটা আমরা বলবো 1992-তে। ONGC stands for Oil and Natural Gas Corporation. Next হচ্ছে এসব আলাদা যদিও, which of the following is included Employees State Insurance Act 1948 medical benefits. Next হচ্ছে আমরা দেখছি industrial licensing was finally abolished. হ্যাঁ, ডি-লাইসেন্সিং এর যে ব্যাপারটা আমরা দেখছি সেটা হচ্ছে was finally abolished আমরা কবে দেখছি, 1991-এ নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসির ক্ষেত্রে কিছু এক্সেপশন কেস ছিল, যেগুলো বাদ দিয়ে আমরা ডি-লাইসেন্সিং এর ব্যাপারটা মেনলি যদি বলা হয়, অনেক সময় এটাও কোশ্চিনে আসে যে ডি-লাইসেন্সিং কে আমরা কিন্তু দেখতে পাচ্ছি নিউ ইকোনমিক পলিসি বা ইকোনমিক রিফর্মের ফার্স্ট স্টেপ হিসাবে। এই ইন্ডাস্ট্রিয়াল পলিসির আন্ডারে, নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসির আন্ডারে ডি-লাইসেন্সিং কে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এটা কবে হয়েছে, ইন্ডাস্ট্রিয়াল পলিসি 1991। In a factory that pays its employees on a পিস ওয়ার্ক সিস্টেম, মানে ফিক্সড রেটে তাদের যতক্ষণ কাজ করছে তার যে রেট, তার যে আওয়ারলি বেসিসের রেট, সেটা ফিক্সড আছে, যেটাকে পিস ওয়ার্ক সিস্টেম, এটা কোনো চেঞ্জ হচ্ছে না। এটা এই দ্য শিডিউল অফ রিইনফোর্সমেন্ট ক্যান বি সেড টু বি, মানে এই যে কন্ডিশন, এটাকে আরো ভালোর দিকে নিয়ে যাওয়া বা এই যে ওয়েজ রেটটাকে ইনক্রিজ করা, এইটাকে কি বলা হচ্ছে, এটাকে আমরা বলছি ইকোনমিক টার্মে দেখলে ভেরিয়েবল রিসোর্স, ভেরিয়েবল রেশিও। ইন এ ফ্যাক্টরি দ্যাট পেজ ইজ এমপ্লয়েজ অন এ piecework system, the schedule of reinforcement can be said to be variable ratio. এটা এরকম একটা কোশ্চেন দিয়ে দিয়েছিল আর কি। At present, as per government ruling, the maximum area allowed for a special economic zone. আচ্ছা, স্পেশাল ইকোনমিক জোনের ক্ষেত্রে কয়েকটা পয়েন্ট একটু বলে রাখি, এই টার্মগুলো আসবো আবার আলাদা করে। তো স্পেশাল ইকোনমিক জোন আমরা দেখতে পাচ্ছি যে এখানে মেনলি স্পেশাল ইকোনমিক জোনটা কেন হচ্ছে, মেন অবজেক্টিভ হচ্ছে স্পেশাল ইকোনমিক জোনের ক্ষেত্রে ফরেন ইনভেস্টার যারা আছে বা আমাদের কান্ট্রির ইনভেস্টার যারা আছে, তাদের বিভিন্ন বিষয়, তারা যাতে ইনভেস্টমেন্ট আরো বেশি করে করে, সেই কারণে একটা তাদের যে যে জায়গাগুলোতে ইনভেস্টমেন্ট করবে তাদের একটা এলাকা আমরা ফিক্সড করা দেখতে পাচ্ছি স্পেশাল ইকোনমিক জোনের ক্ষেত্রে, এবং এখানে বেশ কিছু ফ্যাসিলিটি কিন্তু গভর্নমেন্ট দিয়ে থাকছে স্পেশাল ইকোনমিক জোনের ক্ষেত্রে। যারা ইনভেস্টমেন্ট করতে আসবে তাদের বেশ কিছু ফ্যাসিলিটি পাচ্ছে, যেমন ইলেকট্রিসিটি ফ্যাসিলিটি, তারপর ধরো যে ট্রানজাকশনের ক্ষেত্রে যে জিএসটি বসছে, সেই জিএসটি পার্সেন্টেজটা 0%, অর্থাৎ কোনো ধরনের জিএসটি এখানে ট্রানজাকশনের ক্ষেত্রে স্পেশাল ইকোনমিক জোনে কোনো ধরনের জিএসটি বসছে না। এরকম বেশ কিছু ফ্যাসিলিটি আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি স্পেশাল ইকোনমিক জোনে অ্যালাউড করা হচ্ছে 5000 হেক্টার্স এরিয়া। নেক্সট হচ্ছে the process of radical economic reforms and liberalization in India was started in the year, radical বললে বললাম 1992, আর ইকোনমিক রিফর্ম বা লিবারালাইজেশন বললে 1991। নেক্সট যেটা আসছি
নেক্সট যেটা আমরা আসছি, রিমুভাল অফ ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্সিং। লিবারালাইজেশন মিনস কতগুলো অপশন আছে, রিমুভাল অফ ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্সিং, টু হচ্ছে দি রিজার্ভেশন অফ আইটেমস ফ্রম দ্য এসএসআই লিস্ট। এসএসআই ফুল ফর্মটা কি, সেক্টরাল স্যাংশন আইডেন্টিফিকেশন, সেক্টরাল স্যাংশন আইডেন্টিফিকেশন লিস্ট। এটা অ্যাকচুয়ালি কি বলছে, আমরা বেসিক কিছু ইন্ডাস্ট্রিকে বা স্মল স্কেল কিছু ইন্ডাস্ট্রিকে এসএসআই লিস্টে ইনক্লুড করা হয়েছিল, তাদের ক্ষেত্রে কিছু ফেসিলিটি গভর্নমেন্ট দিচ্ছিল, কিন্তু এই যে নিউ ইকোনমিক পলিসিটা হলো তার ফলে যে এলপিজি মডেলটা আসতে দেখছি, সেই রেস্ট্রিকশনগুলোকে কিন্তু যাদের ক্ষেত্রে যে প্রোটেকশন দেওয়া হচ্ছিল, তাদের ক্ষেত্রে যে কিছু ফেসিলিটি দেওয়া হচ্ছিল, সেগুলোকে কিন্তু রিমুভ করা হলো, অর্থাৎ তাদের এই লিস্ট থেকে সরিয়ে দেওয়া হলো। এটা আমরা দেখতে পাচ্ছি লিবারালাইজেশনের ফলে। নেক্সট হচ্ছে রিমুভাল অফ ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্সিং। এখানে পার্টিকুলার কিছু ক্ষেত্র বাদ দিয়ে ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্সিং বা রিমুভাল অফ ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্সিং বা ডিলাইসেন্সিং এর ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি। নাম্বার 3 পয়েন্ট হচ্ছে উইথড্রয়াল অফ এমআরটিপি রেস্ট্রিকশন। এমআরটিপি অ্যাক্ট যেটাকে বলছি 1969 এর ইন্ডাস্ট্রিয়াল পলিসিতে যে এমআরটিপি অ্যাক্ট এসেছিল, অর্থাৎ মনোপলিস এন্ড রেস্ট্রিকটিভ ট্রেড প্র্যাকটিসেস অ্যাক্ট, এই এমআরটিপি অ্যাক্টটাকে টোটালি কিন্তু রিপিল করা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসিতে 1991। তো এখানে আমাদের অপশনগুলো যদি দেখি 1, 2, 3 তিনটেই কিন্তু কারেক্ট। লিবারালাইজেশন মিনস, লিবারালাইজেশনের ফলে আমরা কিন্তু তিনটেই দেখতে পাচ্ছি। Which of the following industries has shown a high rate of growth since 1980s? Consumer durable goods industries. ঠিক আছে, নেক্সট হচ্ছে which of the following factors is most important for future industrial development? আচ্ছা, এখানে একটু বলি, আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পারবো যে 1980 যে ইন্ডাস্ট্রিয়াল পলিসি, সেই ইন্ডাস্ট্রিয়াল পলিসি থেকে ইনফ্রাস্ট্রাকচারাল ফেসিলিটি বা ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের উপর জোর দেওয়া হয়েছে এবং মডার্নাইজেশনের উপর কিন্তু বেশি করে ফোকাস করা হয়েছে। তো এখানে আমাদের বলেছে ফিউচার ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট। ফিউচার ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট রোল প্লে করছে কোনটা, ক্রিয়েশন অফ অ্যাডিকুয়েট ইনফ্রাস্ট্রাকচারাল ফেসিলিটি। এই কারণে আমরা 1980 ইন্ডাস্ট্রিয়াল পলিসি থেকে বেশি করে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের উপর বেশি করে জোর দিতে দেখতে পাচ্ছি। নেক্সট হচ্ছে পয়েন্ট আউট মেন অবজেক্টিভ অফ ক্রিয়েটিং স্পেশাল ইকোনমিক জোন ইন ইন্ডিয়া। স্পেশাল ইকোনমিক জোনের ক্ষেত্রে আমরা যদি বলি, আমরা দেখছি ক্রিয়েশন অফ স্পেশাল ট্যাক্স ফ্রি গ্রোথ পয়েন্টস in the economy mainly to boost of export। হ্যাঁ, এখানে ট্যাক্সেশন কিন্তু ইম্পোজ হচ্ছে না, বিশেষ করে ইনডাইরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে আমরা যদি দেখি স্পেশাল ইকোনমিক জোনে ট্রানজাকশনের ক্ষেত্রে কোনো ধরনের জিএসটি কিন্তু ইম্পোজ হচ্ছে না। এই কারণে এটাকে বলেছি ক্রিয়েশন অফ স্পেশাল ট্যাক্স ফ্রি গ্রোথ পয়েন্টস। এই কারণে মেইন অবজেক্টিভ কি হচ্ছে, মেইন অবজেক্টিভ হচ্ছে যাতে আমাদের কান্ট্রির যে এক্সপোর্ট বা আমাদের কান্ট্রিতে যে গুডস বা কমোডিটি প্রডিউস হচ্ছে সেটার যে এক্সপোর্ট সেটা যাতে আরো ইনক্রিজ করে। টার্সিয়ারি সেক্টর অ্যাক্টিভিটিস ইনক্লুড কটেজ ইন্ডাস্ট্রি হচ্ছে আমরা দেখছি যে সেকেন্ডারি সেক্টরের মধ্যে ইনক্লুড হচ্ছে, মাইনিং অ্যাক্টিভিটিস প্রাইমারি সেক্টর, কনস্ট্রাকশন অ্যাক্টিভিটিস সেকেন্ডারি সেক্টর, রিয়েল এস্টেট কনস্ট্রাকশন অ্যাক্টিভিটি সেকেন্ডারি সেক্টর, ইনফ্রাস্ট্রাকচার সার্ভিসেস আমরা দেখছি টার্সিয়ারি সেক্টরের মধ্যে ইনক্লুড হচ্ছে। This investment policy implies selling the equities of PSU public sector units to open capital market। অর্থাৎ পাবলিক সেক্টর ইউনিটসের যে ইকুইটি আছে, যে পাবলিক সেক্টরের ক্ষেত্রে যে ইউনিটসের ক্ষেত্রে আমরা যে গভর্নমেন্টের যে ওনারশিপ দেখতে পাচ্ছি যে সমস্ত অর্গানাইজেশনগুলোর ক্ষেত্রে, সেটাকে সেই ইকুইটি গভর্নমেন্টের যে ওনারশিপ আছে তার একটা সার্টেন পার্সেন্টেজ যখন মার্কেটে ওপেন মার্কেটে সেল করা হচ্ছে, যেটা ইন্ডিভিজুয়াল কেউ বা প্রাইভেট কোনো কোম্পানি পারচেস করছে, সেটাকে আমরা ডিসইনভেস্টমেন্ট পলিসি বলছি। তবে এখানে আমি বলেছিলাম যে ডিসইনভেস্টমেন্ট হলেই যে সবসময় প্রাইভেটাইজেশন হবে এর কোনো মানে নেই। ডিসইনভেস্টমেন্ট হলে তখনই প্রাইভেটাইজেশন হবে যখন আমরা দেখছি যে ওনারশিপটা ট্রান্সফার হচ্ছে, ওনারশিপটা টোটাল যে ওনারশিপ আমরা হ্যাঁ দেখতে পারি যে ইকুইটি সেল করছে, ধরো গভর্নমেন্টের ওনারশিপ আছে 70%, তার মধ্যে
10% ইকুইটি সেল করলো, গভর্নমেন্টের ইকুইটি ওনারশিপ হলো 60%, বা 19% সেল করলো, গভর্নমেন্টের ওনারশিপ হলো 51%। কিন্তু এই ওনারশিপটা যখন ইন্ডিভিজুয়াল কারোর হাতে চলে যাবে বা কোনো কোম্পানির হাতে চলে যাবে, ওনারশিপটা টোটাল যখন ট্রান্সফার হয়ে, তখন সেটাকে আমরা বলবো প্রাইভেটাইজেশন। আদারওয়াইজ ডিসইনভেস্টমেন্ট হলেই যে সব সময় প্রাইভেটাইজেশন হবে এর কিন্তু কোনো মানে নেই। ওনারশিপটা ট্রান্সফার হলে তখন আমরা বলছি ডিসইনভেস্টমেন্ট মানে প্রাইভেটাইজেশন, বা এই ধরনের ডিসইনভেস্টমেন্টকে আমরা বলছি স্ট্র্যাটেজিক ডিসইনভেস্টমেন্ট পলিসি। অ্যাটিটিউড অফ প্রেজেন্ট ইন্ডাস্ট্রিয়াল পলিসি টুয়ার্ডস ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, এটা হচ্ছে ইনক্রিজিং শেয়ার অফ এফডিআই, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আমরা দেখতে পাচ্ছি। কেননা নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসির ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি, বেশি করে কিন্তু এফডিআই এর উপর জোর দেওয়া হয়েছে, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের উপর কিন্তু নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসিতে বেশি করে জোর দেওয়া হয়েছে। এই ইকোনমিক্স নয় এটা। নেক্সট হচ্ছে ইকোনমিক রিফর্মস ওয়্যার ইন্ট্রোডিউস 1991, ঠিক আছে। এশিয়ান প্যাসিফিক কোঅপারেশন, এগুলো নয়। ন্যাচারাল ডিজাস্টার, আচ্ছা এখানে একটু বলে দিই, হুইচ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ইজ হেল্পিং ইন্ডিয়া ড্রয়িং আপ ফরেস্ট প্ল্যান, ওয়ার্ল্ড ব্যাংক হচ্ছে। এগুলো ঢুকিয়ে দিয়েছে আর কি, সব ইকোনমিক্স নয় এখানে। নেক্সট আসছি যেটা আমরা, the main objective of international monetary funds loan to India is to, আমরা IMF কেন ইন্ডিয়াকে লোন প্রোভাইড করে, আমরা যদি দেখি এটা হয়েছে কিনা খেয়াল নেই, তোমাদের হয়েছে কি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলো, IMF, ওয়ার্ল্ড ব্যাংক, এগুলো হয়েছে? হয়নি। হয়নি। আচ্ছা 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 আচ্ছা, আমি পিডিএফটা দেখে দিয়ে দিচ্ছি তাহলে। আচ্ছা এইখানে আমরা যদি দেখি IMF, ওয়ার্ল্ড ব্যাংক, এরা মেনলি যদি লক্ষ্য করি তাহলে দেখতে পারবো যে IMF মেনলি ডেভেলপিং বা লেস ডেভেলপ কান্ট্রিগুলোকে লোন প্রোভাইড করছে। তাদের ক্ষেত্রে যদি ব্যালেন্স অফ পেমেন্ট বা ব্যালেন্স অফ ট্রেডের ক্ষেত্রে কোনো ডেফিসিট থাকে, সেই ডেফিসিটের গ্যাপটাকে ফুলফিল করার জন্য IMF কিন্তু লোন প্রোভাইড করে থাকে ডেভেলপিং বা লেস ডেভেলপ কান্ট্রিগুলোকে। বা ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জের ক্ষেত্রে, ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে, এক্সচেঞ্জ রেটের ক্ষেত্রে যে স্টেবিলিটি বজায় রাখার জন্য এরা কিন্তু লোন প্রোভাইড করে থাকে। লো রেট অফ ইন্টারেস্টে জেনারেলি IMF লোন প্রোভাইড করে, এবং এরা যে লোনটা প্রোভাইড করে থাকে সেটা হচ্ছে শর্ট টার্ম বেসিসে এবং মিডিয়াম টার্ম বেসিসে। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড জেনারেলি শর্ট টার্ম বা মিডিয়াম টার্ম বেসিসে ডেভেলপিং এবং লেস ডেভেলপ কান্ট্রিগুলোকে ব্যালেন্স অফ পেমেন্টের ক্ষেত্রে যদি কোনো ডেফিসিট থাকে সেটাকে ফুলফিল করার জন্য লোন প্রোভাইড করে থাকে। আর ওয়ার্ল্ড ব্যাংকের যে লোনটা আমরা দেখব, ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু লোন প্রোভাইড করে থাকে লং টার্ম বেসিসে। ওয়ার্ল্ড ব্যাংক যে লোনটা প্রোভাইড করছে সেটা লং টার্ম বেসিসে প্রোভাইড করছে, IMF যে লোনটা প্রোভাইড করছে সেটা কিন্তু শর্ট টার্ম বেসিসে বা মিডিয়াম টার্ম বেসিসে প্রোভাইড করছে। The earlier name of WTO, World Trade Organization, আমরা GATT বলছি। SAARC is regional organization of South Asian states, আমরা দেখছি ওইটা হয়নি আর কি। নেক্সট হচ্ছে when was the concept of Human Development Index HDI introduced by the United Nations Development Program? HDI এর ক্ষেত্রে আমরা যদি দেখি, HDI এর ভ্যালুটা 0 থেকে 1 এর মধ্যে দেখছি। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 0 থাকা, এখানে আমরা তিনটে ক্যাটাগরিতে ডিভাইড করছি। HDI যে ভ্যালু 0 থেকে 0.5 এর মধ্যে যখন হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা মানব উন্নয়ন সূচকের ভ্যালুয়েশন আমরা দেখছি, তখন আমরা দেখছি আন্ডার ডেভেলপ বা লেস ডেভেলপ কান্ট্রিকে জেনারেলি এর মধ্যে পড়ছে 0 থেকে 0.5, বা এই ক্যাটাগরিকে আমরা লো ক্যাটাগরি বলে থাকি, বা হ্যাঁ লো ক্যাটাগরি বলছি। আর 0.5 থেকে 0.8 এর মধ্যে যদি থাকে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের ভ্যালু, তাহলে মিডিয়াম বলছি, বা ডেভেলপিং বা মিডল ইনকাম কান্ট্রিগুলো মেনলি এর আন্ডারে পড়ে থাকে, এই ভ্যালুয়েশনের মধ্যে পড়ে। আর যখন আমরা দেখছি 0.8 এর ওপর, তখন আমরা দেখছি যে ডেভেলপ কান্ট্রিগুলো মেনলি পড়ছে। হাইয়েস্ট যদি দেখি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের ক্ষেত্রে হাইয়েস্ট র্যাঙ্কিং এ কে আছে, নরওয়ে আছে 0.995। ইন্ডিয়ার ক্ষেত্রে মিডল ইনকাম কান্ট্রি বা মিডিয়াম যে গ্রুপটা আছে তার মধ্যে পড়ছে ইন্ডিয়ার ক্ষেত্রে যে ভ্যালুয়েশন সেটা হচ্ছে 0.645 এরকম।
ইন্ডিয়ার ক্ষেত্রে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের ভ্যালুয়েশন। এই যে 0 থেকে 1 এর যে ভ্যালুয়েশন, এটা কিসের ওপর বেস করে করা হয়? তিনটে মেনলি ইন্ডিকেটর আমরা দেখতে পাচ্ছি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের ক্ষেত্রে। একটা আমরা দেখছি লাইফ এক্সপেক্টেন্সি, একটা আমরা দেখছি অ্যাক্সেস টু নলেজ বা যেটাকে আমরা বলছি লিটারেসি রেট, একটা আমরা দেখছি স্ট্যান্ডার্ড অফ লিভিং। লাইফ এক্সপেক্টেন্সি, স্ট্যান্ডার্ড অফ লিভিং, আরেকটা হচ্ছে লিটারেসি রেট। এই তিনটের উপর বেস করে আমরা কিন্তু হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের তিনটে ইন্ডিকেটরকে দেখছি, এবং এই তিনটের উপর বেস করে, এই তিনটে ইন্ডিকেটরের উপর বেস করে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের আমরা ভ্যালুয়েশন দেখতে পাচ্ছি। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন established in the year 1995, WTO যেটা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, গ্যাট 1947, WTO 1 জানুয়ারি 1995, গ্যাট কে রিপ্লেস করে WTO হয়েছে, খেয়াল রাখবে সব। নেক্সট হচ্ছে নেম দ্য ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হুইচ কন্ট্রোল দ্য এক্সচেঞ্জ ভ্যালু অফ কারেন্সিস অফ ডিফারেন্ট কান্ট্রিজ। এটা কি হবে? IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। আমরা দেখছি নেম দ্য ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হুইচ কন্ট্রোল দ্য এক্সচেঞ্জ ভ্যালু অফ কারেন্সিস অফ ডিফারেন্ট কান্ট্রিজ, অপশন সি IMF। নেক্সট হচ্ছে নেম দ্য ইন্টারন্যাশনাল, এটা এইসব ইউএনও জেনারেল নলেজের কোশ্চেন ঢুকিয়ে দিয়েছে। হ্যাঁ, নেক্সট হচ্ছে স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রাম ওয়াজ ইন্ট্রোডিউসড বাই ইন্ডিয়া অন টেকিং লোন ফ্রম IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। ইন্ডিয়া যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলছিল আফটার 7 5-year প্ল্যান, আমরা যদি দেখি 7 5-year প্ল্যানের পর 7 আর 8 5-year প্ল্যানের যে ইন্টারিম টাইমটা ছিল, মাঝখানের যে পিরিয়ডটা ছিল 1990 থেকে স্টার্ট হয়ে 1992, এই যে দুটো অ্যানুয়াল প্ল্যান দেখেছিলাম, ইন্ডিয়া কিন্তু এই সময় IMF, ওয়ার্ল্ড ব্যাংক, এই জাতীয় ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন থেকে লোন দিয়েছিল, এবং এরা যে লোন নিয়েছিল কতগুলো কন্ডিশন কিন্তু এদের উপর, ইন্ডিয়ার উপর আরোপ করেছিল, অর্থাৎ লোনের কতগুলো কন্ডিশন, সেটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট পলিসি, অর্থাৎ ইন্ডিয়ার ইকোনমিতে বিশাল একটা চেঞ্জ করার কথা বলেছিল, স্ট্রাকচারাল চেঞ্জ করার কথা বলেছিল, এবং সেটা করতে গিয়েই কিন্তু আমাদের কান্ট্রিতে দেখতে পাচ্ছি LPG মডেলটা ইমপ্লিমেন্টেড হয়েছে। India is a full member of SAARC. Next হচ্ছে WTO, World Trade Organization directs less developed countries including India. WTO যেটা আমরা দেখি less developed country বা ডেভেলপিং কান্ট্রিগুলোকে ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে এনকারেজমেন্ট করে থাকে, এবং তাদের এক্সপোর্ট বা ইম্পোর্টের ক্ষেত্রে কোনো ধরনের যদি রেস্ট্রিকশন থেকে থাকে সেগুলোকে লিবারালাইজ করার কথা বলে থাকে। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে ইনক্রিজ লিবারালাইজেশন অ্যান্ড কোঅপারেশন ইন ফরেন ট্রেড সেক্টর, অপশন সি হচ্ছে ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। মন্ডল কমিশন পলিটি কোশ্চিন। নেক্সট হচ্ছে দ্য পারপাস অফ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম ওয়াজ, কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম আমরা 1952-তে দেখতে পাচ্ছি। মেইন অবজেক্টিভ ছিল রুরাল এরিয়াতে ডেভেলপমেন্ট করা। তো এখানে আমরা দেখি এক এক করে অপশনগুলো। টু ক্রিয়েট সাইন্টিফিক আউটলুক অ্যামং রুরাল পিপল, অপশন এ কারেক্ট। টু সলভ দ্য আনএমপ্লয়মেন্ট প্রবলেম, অপশন বি কারেক্ট। To cultivate the spirit of self-reliance and initiative among rural people, প্রত্যেকটাই এখানে কারেক্ট হচ্ছে, all of the above are কারেক্ট, মানে প্রত্যেকটাই কারেক্ট। Community development program, in the community development program the government provides financial assistance or technical assistance, দুটোই, both A and B. নেক্সট হচ্ছে মানে মেইনলি এটা কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামটা মেইনলি উদ্দেশ্য ছিল ওভারঅল একটা রুরাল এরিয়াতে ডেভেলপমেন্ট করা, তো সেই কারণেই বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল অ্যাসেসমেন্ট বা ডেভেলপমেন্ট করতে গিয়ে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স এগুলো দেখছি। নেক্সট হচ্ছে প্রোগ্রাম এগেইনস্ট পভার্টি ডিউরিং দ্য 8th প্ল্যান ওয়াজ IRDP, ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, জহর রোজগার যোজনা, এমপ্লয়মেন্ট অ্যাসিওরেন্স স্কিম, তিনটেই পভার্টি অ্যালিভিয়েশন প্রোগ্রাম হিসাবে 8 5-year প্ল্যানে দেখতে পাচ্ছি, যদিও এই প্রোগ্রামগুলো ইমপ্লিমেন্টেড হয়েছে কিন্তু 8 5-year প্ল্যানের আগে। কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম aims at providing educational facility to rural people, প্রোভাইডিং, এখানে অ্যাকচুয়ালি রুরাল এরিয়াতে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট বা এমপ্লয়মেন্ট জেনারেট করতে গিয়ে আমরা এই প্রোগ্রামটাকে দেখতে পাচ্ছি ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট, এটা আমরা বলতে পারি ওভারঅল একটা রুরাল এরিয়াতে ডেভেলপমেন্ট, এটা ঠিকই আছে অ্যান্সার।
Next হচ্ছে structural adjustment program was adopted by the government of India in 1991. Next হচ্ছে most important economic problem India is currently facing inadequate supplies of infrastructural services. এটা একটা প্রবলেম তো এখনো, এই কারণেই যদি একটু আগেই একটা কোশ্চেন দেখলাম ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের উপর বেশি করে জোর দিয়েছে আর জোর দেওয়া হয়েছে, তো এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ইকোনমিক প্রবলেম বললে এটা অবভিয়াসলি আসছে। দ্য অ্যাভারেজ গ্রোথ রেট অফ ইন্ডিয়াস পপুলেশন, এটা 1.8 ঠিক আছে। What is the functions of small farmers development agency? এটা অ্যাকচুয়ালি ফার্মারদের ক্রেডিট প্রোভাইড করার কথা বলছে, টু অ্যারেঞ্জ ক্রেডিট ইনস্টিটিউশনাল সোর্স, ক্রেডিট প্রোভাইড করার কথা ফার্মারদের বলা হচ্ছে এখানে। পভার্টি লাইন ইন ইন্ডিয়া হ্যাজ বিন ডিফাইন্ড অন দ্য বেসিস অফ, পভার্টি লাইন যদি দেখি আমরা দেখেছিলাম যে রুরাল এরিয়ার ক্ষেত্রে আমরা যেরকম বলেছিলাম যে ক্যালোরি ইনটেক ক্যাপাসিটি উপর বেস করে রুরাল বা আরবান এরিয়ার ক্ষেত্রে পভার্টি লাইনের ডেফিনেশনটা, রুরাল এরিয়ার ক্ষেত্রে আমরা বলেছিলাম 2400 KCL, বা আরবান এরিয়ার ক্ষেত্রে আমরা বলেছিলাম 2100 KCL। ক্যালোরি ইনটেক ক্যাপাসিটির উপর বেস করে পভার্টি লাইনের ডেফিনেশনটা আমরা রেখেছিলাম। তো অপশন সি হচ্ছে কারেক্ট, ক্যালোরি ইনটেক ইন্ডেক্স অফ দ্য পিপল, এটার উপর বেস করে হচ্ছে। আরেকটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে, যদি ইকোনমিতে ইনফ্লেশন দেখা যায় তাহলে আমরা দেখতে পারবো বিপিএল ক্যাটাগরিতে যে পার্সেন্টেজ আছে এই ক্যালোরি ইনটেক ক্যাপাসিটির উপর বেস করে সেটা কিন্তু ইনক্রিজ করবে, যদি না গভর্নমেন্ট কোনো পলিসি নেয়। যেমন ধরো পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের মাধ্যমে কমন পাবলিককে মিনিমাম যে ফুড ইনটেক ক্যাপাসিটি সেটা ফুলফিল করতে হেল্প করছে, মিনিমাম প্রাইসে সাবসিডাইজ প্রাইসে প্রোভাইড করছে ফুড গ্রেনস, এটা করে এই ক্যালোরি ইনটেক ক্যাপাসিটিকে ফুলফিল করতে সাহায্য করছে, বা ইনকাম যদি ইনক্রিজ করানো যায় তাহলে সেক্ষেত্রে এই প্রবলেমটা সলভ করা যাবে। আদারওয়াইজ ইনফ্লেশন ইনক্রিজ করলে আমরা বিপিএল ক্যাটাগরিতে পার্সেন্টেজ অফ পপুলেশন ইনক্রিজ করতে দেখতে পারবো আর কি। আচ্ছা, ইন্ডেক্স অফ পভার্টি ইজ প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ সাবসিস্টেন্স লেভেল অফ কনজাম্পশন এক্সপেন্ডিচার, অপশন সি হচ্ছে। পভার্টি মেজারমেন্ট যদি বলে, পভার্টি এস্টিম যদি বলে আমাদের, তাহলে ইনকাম মেথড দিয়ে পভার্টি মেজারমেন্ট করা যাচ্ছে, কিন্তু ইন্ডেক্স অফ পভার্টি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ সাবসিস্টেন্স লেভেল অফ কনজাম্পশন এক্সপেন্ডিচার, অপশন সি। আইআরডিপির ফুল ফর্ম ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, আমরা দেখছি এটা মেইনলি 1980 থেকে ইমপ্লিমেন্টেড হতে আইআরডিপি। নেক্সট হচ্ছে পলিসি অফ ফ্যামিলি প্ল্যানিং ওয়াজ অ্যাডপ্টেড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এটা আমরা 1952-তে ডিউরিং দ্য টাইম পিরিয়ড অফ ফার্স্ট 5 ইয়ার প্ল্যান, ফার্স্ট 5 ইয়ার প্ল্যানের সময় 1952-তে আমরা দেখতে পাচ্ছি। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমরা ওভারঅল দেখলে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 1990-তে, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে স্পেসিফিক্যালি যদি দেখি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2004-এ দেখছি। কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইজ অর্গানাইজড অন দ্য বেসিস অফ, আমরা এরিয়া বেসড প্রোগ্রাম বলছি, কেননা কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম মেইনলি রুরাল এরিয়া ডেভেলপমেন্টাল পারপাসে আমরা দেখছি, তো এরিয়া হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। এরিয়া বেসড প্রোগ্রাম হিসেবে আমরা কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামকে দেখছি। রুরাল এরিয়াতে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের জন্য, বা রুরাল এরিয়াতে আমরা দেখছি এমপ্লয়মেন্ট জেনারেশনের জন্য কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম দেখতে পাচ্ছি। একটা পার্টিকুলার এরিয়ার ক্ষেত্রে যেহেতু দেখছি, এই কারণে এটাকে এরিয়া বেসড প্রোগ্রামও বলতে পারছি আমরা। নেক্সট যেটা কোশ্চিন আসছি আমরা, নেক্সট কোশ্চিন আসছি, ইন ইন্ডিয়া ন্যাচারাল রেট অফ ইনক্রিজিং of population highest during the decade of 1981 to 91, ঠিক আছে। ট্রাইসেম কোনটাকে বলছি, ট্রাইসেম আমরা বলছি ট্রেনিং অফ রুরাল ইউথ ফর সেলফ এমপ্লয়মেন্ট। অ্যাকচুয়ালি বিপিএল ক্যাটাগরিতে যারা বিলং করছে 18 to 35 ইয়ার্স এজ গ্রুপের মধ্যে যারা পড়ছে, তাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য ট্রাইসেম প্রজেক্টটাকে আমরা দেখছি। ট্রাইসেম হচ্ছে ফুল ফর্ম ট্রেনিং অফ রুরাল ইউথ ফর সেলফ এমপ্লয়মেন্ট। জহর রোজগার যোজনা ইজ মিন ফর, আমরা জহর রোজগার যোজনা কবে দেখেছি, 1989-এ দেখেছি। জহর রোজগার যোজনা ইজ মিন ফর এমপ্লয়মেন্ট অফ রুরাল আনএমপ্লয়মেন্ট। আমরা এনআরইপি ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট প্রোগ্রাম, যেটাকে এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম বলছি, 1980-তে হয়েছিল। আর রুরাল ল্যান্ডলেস এমপ্লয়মেন্ট গ্যারান্টি প্রোগ্রাম, যেটাও আমরা দেখছি 1983-তে, 1980-তে দেখতে পাচ্ছি ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট প্রোগ্রাম, 1983-তে দেখতে পাচ্ছি রুরাল ল্যান্ডলেস এমপ্লয়মেন্ট গ্যারান্টি প্রোগ্রাম। দুটো প্রোগ্রামকে মার্চ করে আমরা 1989-এ জহর রোজগার যোজনা দেখছি।
এটাও এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম হিসেবে রুরাল এরিয়াতে দেখছি, এমপ্লয়মেন্ট অফ রুরাল আনএমপ্লয়েড। কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম স্টার্টেড 1952। Balwantari Mehta Committee was appointed. Actually এই কমিটিটা হয়েছে 1956, খেয়াল রাখবে 1956 এ বলওয়ান্টারি মেহতা কমিটি অ্যাপয়েন্টেড হয়েছে, যে কমিটির কাজ হচ্ছে 1952 তে যে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম হয়েছিল সেটাকে এক্সামাইন করা। IRDP একই কোশ্চিন, ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। মিড ডে মিল কবে হয়েছে? 15th August 1995 আমরা দেখছি, ডিউরিং দ্য টাইম পিরিয়ড অফ 8 5-year plan. At present, the National Commission on Population is under Ministry of Health. Ministry of Health is under it. The term Human Development Index India falls under the following category. একটু আগেই বললাম মিডিয়াম ক্যাটাগরিতে 0.5 থেকে 0.8 এর মধ্যে ইন্ডিয়ার র্যাঙ্ক বা ইন্ডিয়ার ভ্যালুয়েশন দেখতে পাচ্ছি 0.645 এরকম। The basis of determination of dearness allowance of urban salaried workers and government employee in India is, কিসের উপর বেস করে হচ্ছে ডিয়ারনেস অ্যালাউন্স আরবান স্যালারিড ওয়ার্কার্স বা যারা অর্গানাইজ সেক্টরের ওয়ার্কার এবং গভর্নমেন্ট এমপ্লয়ীদের কিসের উপর বেস করে ডিয়ারনেস অ্যালাউন্স ইনক্রিজ করছে? কারেক্ট অ্যান্সার হচ্ছে কনজিউমার প্রাইস ইন্ডেক্স ফর ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স, অপশন সি, অপশন বি মানে সিপিআই আইডব্লিউ। ডিয়ারনেস অ্যালাউন্সটা কি বলেছিলেন একটু বলবেন? ডিয়ারনেস অ্যালাউন্সের অ্যাকচুয়ালি হচ্ছে স্যালারির একটা পার্সেন্টেজ, যারা গভর্নমেন্ট এমপ্লয়ি বা যারা আরবান সেক্টরের এমপ্লয়ি তাদের ক্ষেত্রেও হয়ে থাকে, অর্গানাইজ সেক্টরে মেনলি কাজ করে, তাদের ক্ষেত্রে স্যালারি ইনফ্লেশন যেরকম হচ্ছে ইনফ্লেশনের ওপর বেস করে ইয়ারলি বেসিসে স্যালারির একটা পার্সেন্টেজ, স্যালারির একটা অংশ ইনক্রিজ করছে, যেটাকে ডিয়ারনেস অ্যালাউন্স বলছি, বাংলায় যেটাকে বলা হয় মহার্ঘ ভাতা। গভর্নমেন্ট এমপ্লয়ীদের দেখবে প্রত্যেক বছর ডিয়ারনেস অ্যালাউন্স একটা অ্যানাউন্স করে, দিয়ে বছরে একবার বা বছরে দুবার, মানে ওই ইকোনমিতে ইনফ্লেশন কিরকম হচ্ছে তার উপর বেস করে এটা অ্যাকচুয়ালি ইনক্রিজ করে, যদিও সঠিকভাবে ইনফ্লেশনকে সবসময় দেখা হয় না রিয়েলিটিতে দেখলে, কিন্তু আলটিমেটলি এটা ইনফ্লেশনের উপর বেস করেই ইনক্রিজ করে থাকে। কিসের উপর বেস করে এটা কত পার্সেন্ট ডিয়ারনেস অ্যালাউন্স ইনক্রিজ হবে ঠিক হয়? সেটা ঠিক হয় হচ্ছে সিপিআই কনজিউমার প্রাইস ইন্ডেক্স অফ ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার, সিপিআই আইডব্লিউর উপর বেস করে ঠিক হয় কত পার্সেন্ট ডিয়ারনেস অ্যালাউন্স ইনক্রিজ হবে না হবে, এটা ঠিক হয়। কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম ওয়াজ লঞ্চ ইন দ্য ইয়ার 1952। নেম অফ দ্য প্রোগ্রাম, আচ্ছা কত দেখে নিচ্ছি আমি। নেম অফ দ্য প্রোগ্রাম poverty alleviation launched the government of India which was immensely benefit rural people। আমরা দেখছি পভার্টি এলিভিয়েশন প্রোগ্রাম হিসেবে এটা হচ্ছে অপশন সি ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি প্রোগ্রাম, যেটাকে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট প্রোগ্রাম বলছি, এটা হতো। চাইল্ড লেবার employment in practice banned in the India below the age group 14 years। Existence of huge black money creates, ব্ল্যাক মানির কোনো হিসেব গভর্নমেন্টের কাছে বা আরবিআই এর কাছে থাকে না, সেই কারণে ব্ল্যাক মানি ইনক্রিজ করলে আমরা বলতে পারি ইনক্রিজিং ইনইকুয়ালিটি অফ ইনকাম, অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। সেবি ইজ দ্য অ্যাক্রোনিম অফ, আমরা দেখছি এটার ফুল ফর্মটা কি, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। সেবিকে আমরা দেখছি রেগুলেট করছে স্টক মার্কেট, শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ড। সেবি ইনক্লুড হচ্ছে কিন্তু ক্যাপিটাল মার্কেটের আন্ডারে আমরা সেবিকে ইনক্লুড হতে দেখতে পাচ্ছি। আচ্ছা, এই সব পঞ্চায়েতি রাজ সব পলিটি কোশ্চেন এখানে আছে, ম্যাক্সিমাম এখানে বলে দিই। দ্য লার্জেস্ট ভলিউম অফ এক্সপোর্ট ট্রেড, ওটা বললে আমেরিকা হচ্ছে, পঞ্চায়েত রাজ এসব নয়, এইসব কারেন্ট। আচ্ছা, হোয়াট ইজ মিন বাই সেবি, এটা হচ্ছে সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, এসব গুজরাট এসব নয়, সব অন্য কোশ্চেন ঢুকিয়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা, লার্জেস্ট কন্ট্রিবিউটর টু ইন্ডিয়াস ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ সফটওয়্যার সার্ভিস, এখনো এটার ইম্পর্টেন্স আছে আমাদের কান্ট্রিতে। সারকারিয়া কমিশন বললে ওয়াজ সেট আপ রিভিউ টু রিলেশন বিটুইন সেন্ট্রাল অ্যান্ড স্টেট, যদি পুরোটাই ইকোনমিক নয় এটা। নেক্সট হচ্ছে ইনক্রিজিং ফিমেল লিটারেসি ইজ এক্সপেক্টেড টু অ্যাফেক্ট বার্থ রেট ইন দিস ওয়ে,
কিভাবে হচ্ছে the increasing female literacy to is expected to affect birth rates in the way, এটা অপশন বি হচ্ছে to decline. Marginal workers are people with less than 183 days of workers in a census year. মার্জিনাল ওয়ার্কার বলছি যারা 183 দিনে কাজ পাচ্ছে। নীতি আয়োগ যদি দেখি, নীতি আয়োগকে আমরা কিন্তু কনস্টিটিউশনাল বডি বলছি না বা স্ট্যাচুটারি বডি বলছি না। নীতি আয়োগ ইজ সেট আপ বাই রেজলিউশন অফ গভর্নমেন্ট ইউনিয়ন ক্যাবিনেট, অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। পুরনো ডেটা আছে। ইকোনমিক ন্যাশনালিজম যদি বলে, পাইওনিয়ার অফ ইকোনমিক ন্যাশনালিজম আশি দত্ত। ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট, এগুলো একটু খেয়াল রাখবে যেগুলো বললাম, ওয়ার্ল্ড ব্যাংক এটা পাবলিশড বাই। আর এই স্পেশাল ইকোনমিক জোনটা আমরা কবে থেকে কেম ইনটু ফোর্স বলছি, 2006। স্পেশাল ইকোনমিক জোনের অ্যাক্ট যেটা বলছি সেটা অ্যাকচুয়ালি এসছে 2005-এ একটা। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ফার্স্ট ইন্ট্রোডিউস 1990, ঠিক আছে, এই অবধি ছিল। তো মোটামুটি অনেক কোশ্চেনই দেখবে রিপিট হচ্ছে, খালি একটু কারেক্ট যেগুলো করলাম কয়েকটা কোশ্চেন একটু কারেক্ট করার ছিল সেগুলো একটু বলে দিলাম। আর মোটামুটি এগুলো দেখে যাও। আর কারেন্ট টপিকের মধ্যে ধরো ইউনিয়ন বাজেটের যে ব্যাপারটা, দুটো ইউনিয়ন বাজেটই পারলে একটু দেখো, যে স্কিম পলিসিগুলো গভর্নমেন্টের আছে, সেন্সাস যেটা আছে, তারপর ধরো ফিসকাল ডেফিসিট এই ফাইন্যান্সিয়াল ইয়ারে কি ছিল, প্রিভিয়াস ফাইন্যান্সিয়াল ইয়ারে কত, রেভিনিউ ডেফিসিট কিরকম কি হয়েছে প্রিভিয়াস, বা এই প্রাইমারি ডেফিসিটের যে জায়গাগুলো আছে, ইন্ডেক্স নাম্বারগুলো কে পাবলিশ করেছে, ডিফারেন্ট ইন্ডেক্স নাম্বার, ইন্ডিয়ার র্যাঙ্ক এরকম, এই যে জায়গাগুলো, এরকম কারেন্ট কিছু টপিক দেখে দাও।